গল্পটা ১৯২০-এর দশকের নিষিদ্ধ জনগোষ্ঠী তাওয়াইফদের নিয়ে। সে সময় অবিভক্ত ভারতবর্ষে ইংরেজদের রাজত্ব ছিল। হীরা সিং নামের এক ব্যক্তি লাহোরের টাকসালি গেটের ভেতর হীরা মান্ডি বা হীরার বাজার তৈরি করেছিলেন। ধীরে ধীরে তাওয়াইফ বা বাইজিরা এই অঞ্চলে বসবাস করতে শুরু করে। মূলত তাওয়াইফ আর প্রস্টিটিউট দুটো ভিন্ন গোষ্ঠী। একজন তাওয়াইফ সাধারণত একজন নির্দিষ্ট নবাব বা অভিজাত শ্রেণীর ব্যক্তির মনোরঞ্জনের কাজ করত। বিনিময়ে অভিজাত ব্যক্তিরা তাদের উপর ধনদৌলতের বর্ষণ করত। মনোরঞ্জন বলতে গান, বাজনা, নৃত্য। তবে বেশিরভাগ ক্ষেত্রে অভিজাত ব্যক্তিদের সাথে তাওয়াইফদের প্রেমের সম্পর্ক গড়ে উঠত এবং সেই সম্পর্ক অনেক গভীরও হতো। তবে ওই সমস্ত অভিজাত ব্যক্তিরা কখনোই তাওয়াইফদের সামাজিক মর্যাদা দিতেন না। তারা নিজেদের প্রয়োজন মতো তাওয়াইফদের ব্যবহার করত ঠিকই, কিন্তু বিয়ে করার সময় অভিজাত পরিবারের মেয়েদেরকেই বিয়ে করত। তাওয়াইফদের ঘরে অভিজাত ব্যক্তিদের সন্তানের জন্ম হলে তারা সেই সন্তানকেও কখনো সামাজিক স্বীকৃতি দিত না। সেই সময়কালে তাওয়াইফদের সাথে অভিজাত ব্যক্তিদের মেলামেশা খুব স্বাভাবিকই একটা ব্যাপার ছিল। এমনকি প্রাপ্তবয়স্ক হলে পরিবার থেকে অভিজাত শ্রেণীর ছেলেদেরকে তাওয়াইফদের কাছে পাঠানো হতো। তাওয়াইফদের কোঠায় শুধুমাত্র নবাব, জমিদার কিংবা অভিজাত ব্যক্তিরাই যেতে পারত। সেখানে সাধারণ মানুষের প্রবেশের কোনো অধিকারই ছিল না। তাছাড়া তাওয়াইফরা নবাব বা জমিদারদের পারিবারিক অনুষ্ঠানেও নৃত্য প্রদর্শন করত। সেখানেও শুধুমাত্র অভিজাত শ্রেণীর মানুষরাই উপস্থিত থাকত। এই নিষিদ্ধ জনগোষ্ঠীর মানুষগুলোর জীবনযাপন, নিজেদের মধ্যকার সম্পর্ক, অভ্যন্তরীণ রাজনীতি, স্বীকৃতিহীন প্রেমের সম্পর্ক এবং দেশের স্বাধীনতা আন্দোলনে তাওয়াইফদের অসামান্য অবদান নিয়ে সঞ্জয় লীলা বানসালি নির্মাণ করেছেন ওয়েব সিরিজ হীরা মান্ডি। এতে অভিনয় করেছেন মানিষা কৈরালা, সোনাক্ষী সিনহা, আদিতা রাও হায়দারি, সঞ্জিদা শেখ, শারমিন শেহগাল, রিচা চাড্ডা সহ আরও অনেক কলাকুশলী। ওটিটি প্ল্যাটফর্মে মোট ৮টি পর্বে রিলিজ হয়েছে এই ওয়েব সিরিজটি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষেপে জেনে নেই কেমন ছিল সেই সময়কার তাওয়াইফদের জীবন। প্রথম এপিসোডের শুরুতেই আমরা রেহানা নামের একজন তাওয়াইফকে দেখতে পাই। রেহানা হীরামান্ডির সব থেকে জাঁকজমক কোঠার মালকিন বা হীরামান্ডির রানী। রেহানার মহলের নাম খোয়াবজা। এখানে সবকিছুই রেহানার মর্জিতে চলে। রেহানা যেমন ক্ষমতাধর তেমনই অহংকারী। সে কখনো কারো কথায় মতামতের গুরুত্ব দেয় না, সবসময় নিজের ইচ্ছে মতোই কাজ করে। এখানে আমরা দেখতে পাই রেহানা ইমাদ নামের ছোট্ট একটা শিশুকে একটা নবাবের কাছে বিক্রি করে দিচ্ছে, আর বিনিময়ে সে নবাবের কাছে বহু মূল্যবান রত্ন নেয়। এই ছোট্ট ছেলেটা আসলে রেহানার ছোট বোন মালিকার সন্তান। তাওয়াইফদের সন্তানদের কোনো পিতৃ পরিচয় থাকে না। যদি সন্তান মেয়ে হয় তাহলে বড় হয়ে সেই মেয়েও তার মায়ের মতোই তাওয়াইফই হয়। কিন্তু সন্তান যদি ছেলে হয় তাহলে তৃতীয় লিঙ্গের গোষ্ঠীরা সেই সন্তানকে নিয়ে যায় এবং তাকেও জোরপূর্বক তৃতীয় লিঙ্গের বানিয়ে নিজেদের সাথে রেখে দেয়। এ কারণে রেহানা ইমাদকে বিক্রি করার সুযোগ পাওয়ায় সেটা আর হাতছাড়া করেনি। কিন্তু মালিকা যখন জানতে পারে রেহানা তার সন্তানকে বিক্রি করে দিয়েছে, সে রেহানার উপর অনেক রেগে যায় এবং চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। রেহানা বলে নবাব নিঃসন্তান, ইমাদ তার কাছে ভালোই থাকবে। মালিকা তখন কাঁদতে কাঁদতে বলে, আমার সন্তানকে বিক্রি করে তুমি ঠিক করনি। আজ তুমি আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছ, একদিন আমি তোমার সব কিছু কেড়ে নেব। এরপর ২৫ বছর পরের দৃশ্য দেখানো হয়। বর্তমানে মালিকা সেই হীরামান্ডির রানী, অর্থাৎ মালিকা সত্যি সত্যি রেহানার সব কিছু কেড়ে নিয়েছে। কিন্তু কিভাবে নিয়েছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, রেহানার মতো এখন মালিকারও একটা নিজস্ব জাঁকজমকপূর্ণ মহল আছে। মালিকার মহলের নাম শাহী মহল। এখানে সম্পূর্ণরূপে মালিকার রাজত্ব চলে। সবাই মালিকাকে হীরামান্ডির রানী হিসেবে মান্য করে। একদিন এক দালাল, যাকে সবাই ওস্তাদ নামে ডাকে, সে এক ইংরেজকে সাথে নিয়ে মালিকার কাছে যায়। এই ইংরেজ মূলত গান রেকর্ড করে বাজারে বিক্রি করে। মালিকার বড় মেয়ে বেবজান তার সুরেলা কণ্ঠের জন্য পুরো লাহোরে বিখ্যাত। তাই ওই ইংরেজ ব্যবসায়ী বেবজানের কণ্ঠে গান রেকর্ড করে বাজারে বিক্রি করার প্রস্তাব দেয় মালিকাকে। মালিকা ইংরেজের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলে, আমরা তাওয়াইফ, বড় বড় নবাবরা আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, আমরা এভাবে আমাদের গান বাজারে বিক্রি করব না। আমাদের গান শুনতে হলে আমাদের মহলে এসে শুনতে হবে। মালিকা অনেকটা অপমান করেই সেই ইংরেজকে চলে যেতে বলে। এর পরের দৃশ্যে আমরা মালিকার বড় মেয়ে বেবজানকে দেখতে পাই। বেবজান ওয়ালি নামের একজন নবাবের সামনে মুজরা করছিল। তাওয়াইফরা যে নির্দিষ্ট ব্যক্তির মনোরঞ্জন করত তাদেরকে নিজেদের সাহেব বলে সম্বোধন করত, তেমনি বেবজানের সাহেব হচ্ছে এই নবাব ওয়ালি। এর পরের দৃশ্যে আমরা মালিকাকে দেখতে পাই। মালিকা তার সাহেব নবাব জুলফিকারের সাথে সময় কাটাচ্ছিল। তারা ঘোড়ার গাড়িতে চড়ে কোথাও ঘুরতে গিয়েছিল। মালিকার সন্তানদের পিতা এই নবাব জুলফিকার। কিন্তু মালিকার সাথে নবাবের কোনো বৈবাহিক সম্পর্ক না থাকায় মালিকার সন্তানেরা পিতৃপরিচয় স্বীকৃত হয়নি। যাই হোক, বাড়ি ফিরে মালিকা তার দাসীদের কাছে জানতে চায় বেবজানের মুজরা কেমন হয়েছে। দাসীরা জানায় মুজরা ভালো হয়েছে এবং বিনিময়ে নবাব ওয়ালি বেবজানকে অনেক মুদ্রাও দিয়েছে। কিন্তু মালিকার ছোট বোন ওয়াহিদা সামান্য কিছু মুদ্রা মালিকার কাছে দিয়ে বলে বেবজানের আজকের ইনকাম শুধু এটুকুই। মালিকা ওয়াহিদার কথা বিশ্বাস করে না।
সে সন্দেহ করে ওয়াহিদা হয়তো কিছু মুদ্রা নিজের কাছে লুকিয়ে রেখেছে। তাই সে দাসীদেরকে ওয়াহিদার শরীর তল্লাশি করতে বলে। কিন্তু দাসীরা ওয়াহিদার শরীর তল্লাশি করে কিছুই খুঁজে পায় না। দাসীদের সামনে এভাবে অপমান করায় ওয়াহিদা অনেক কষ্ট পায় এবং চিৎকার করে বলতে থাকে, আমি চোর নই। কিন্তু এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই ওয়াহিদা একটি ফুলদানির ভেতর থেকে মুদ্রা বের করে নিচ্ছে। অর্থাৎ ওয়াহিদা সত্যি সত্যি বেবজানের ইনকামের কিছু মুদ্রা নিজের কাছে লুকিয়ে রেখেছে। আর এটা প্রথমবার নয়, ওয়াহিদা বরাবরই এমনটাই করে থাকে। এরপর আমরা মালিকার ছোট মেয়ে আলাম জেবকে দেখতে পাই। আলাম তাওয়াইফের সন্তান হলেও সে অন্য সবার থেকে একদম আলাদা। সে কবিতার বই পড়তে ভালোবাসে। কবিতাকে সে নিজের জীবনের অনেক বড় একটা অংশ বানিয়ে নিয়েছে। তাই দিনের বেশিরভাগ সময় সে কবিতার বই নিয়েই ব্যস্ত থাকে। সকালবেলা মালিকা আলামকে ডেকে পাঠালে আলামের ব্যক্তিগত দাসী সাইমা আলামকে প্রস্তুত করতে শুরু করে। সাইমা আলামকে পোশাক এবং গয়না পরিয়ে দেয়। ওই সময় ভুলবশত সাইমার হাতে আলামের মতির মালাটা ছিঁড়ে যায়। এতে সাইমা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ মালিকা জানতে পারলে তাকে এর জন্য অনেক বড় শাস্তি দেবে। কিন্তু আলাম তখন সাইমাকে আশ্বস্ত করে বলে মালিকাকে সে সামলে নেবে। আলাম মালিকার কাছে গিয়ে ছিঁড়া মালার মতিগুলো দেখিয়ে সম্পূর্ণ দোষ নিজের কাঁধে নিয়ে বলে, আমার ভুলের কারণেই মালাটা ছিঁড়ে গেছে। ওই মালায় মোট 101টা মতি ছিল, তার মধ্যে একটা মতি হারিয়ে গেছে। আলাম মালিকাকে বলে একটা মতি হয়তো ভুলবশত হাম্মাম অর্থাৎ গোসল করার স্থানে পড়ে গেছে। মালিকা বলে ওই একটা মতি যেভাবেই হোক খুঁজে নিয়ে আসো, নয়তো সাইমাকে বিক্রি করে ওই মতির মূল্য আমি উসুল করে নেব। বিশালাকার হাম্মাম থেকে একটা ছোট্ট মতি খুঁজে বের করা তো প্রায় অসম্ভব কাজ। কিন্তু সাইমাকে বাঁচানোর জন্য আলাম সেই অসম্ভব কাজটাকেই সম্ভব করে। কারণ সাইমা আলামের দাসী হলেও সে সাইমাকে নিজের বোনের মতোই ভালোবাসে। আলাম হাম্মাম থেকে ওই মতিটা খুঁজে বের করে মালিকাকে দেয়। এটা দেখে মালিকা আলামের উপর সন্তুষ্ট হয়ে বলে, তুমি অনেক বড় হয়ে গেছো, এখন তোমার মুজরা শুরু করা উচিত। আলাম বলে, আমি কখনোই মুজরা করতে চাই না। মালিকা তখন আবারও বলে, আমরা তাওয়াইফ, মুজরা করাই আমাদের নিয়তি। আলাম বলে, আমি আমার নিয়তির সাথে লড়াই করে আমার ভাগ্যকে পরিবর্তন করতে চাই। কিন্তু মালিকা তাকে থামিয়ে দিয়ে বলে, এর কোনো সুযোগ নেই। মালিকা একটা নির্দিষ্ট দিন ধার্য করে ওই দিন আলামের প্রথম মুজরা শুরু করাতে যায়। আলাম তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। আলামের প্রথম মুজরার খবর শুনে আলমের বড় বোন বেবজান এবং লাজ্জ নামের একজন তাওয়াইফ অনেক আনন্দিত হয়। লাজ্জ যখন অনেক ছোট ছিল তখন লাজ্জর ফুফু লাজ্জকে মালিকার কাছে বিক্রি করে দিয়েছিল। তখন থেকেই মালিকা লাজ্জকে নিজের সন্তানের মতোই বড় করেছে। এই লাজ্জ জোরাওয়ার নামের এক নবাবকে ভালোবাসে। সে দিনরাত স্বপ্ন দেখে জোরাওয়ার তাকে বিয়ে করে কোঠা থেকে মুক্ত করে নিয়ে যাবে। লাজ্জ এবং বেবজান যখন জানতে পারে আলম তাওয়াইফ হতে চায় না, তখন দুজনে মিলেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আলামের জীবনে যেন এমন একজন পুরুষ আসে যে আলামকে মন থেকে ভালোবাসবে এবং জীবনসঙ্গিনীর মর্যাদা দেবে। এর পরের দৃশ্যেই আমরা তাজদার নামের একজন নবাব পুত্রকে দেখতে পাই। তাজদার নবাব আশফাক বালুচের একমাত্র সন্তান। সে লন্ডন থেকে অ্যাডভোকেট হয়ে সম্প্রতি দেশে ফিরে এসেছে। নবাবদের মধ্যে রেওয়াজ আছে ছেলেরা প্রাপ্তবয়স্ক হলে পরিবার থেকেই তাদের হীরা মান্ডিতে পাঠানো হয়, যাতে তারা বাহিরের জগৎ সম্পর্কে জানতে পারে এবং বিনোদন নিতে পারে। কিন্তু তাজদার অন্যদের থেকে অনেক আলাদা। সে হীরামান্ডি জায়গাটা একদমই পছন্দ করে না। তাজদারের দাদি খুদসিয়া বেগম তাজদারকে হীরামান্ডিতে পাঠাতে চাইলে তাজদার তাকে সরাসরি মানা করে দেয়। তাজদারকে রাজি করানোর জন্য খুদসিয়া বেগম আবারও বলে, হীরামান্ডিতে গেলে তুমি শিখতে পারবে কিভাবে ভালোবাসতে হয়। তাজদার বলে, ভালোবাসা কখনো কাউকে শেখানো যায় না, সেটা আপনা আপনি হয়। যেদিন আমি কাউকে ভালোবাসবো সেদিন পুরো লাহোর জানতে পারবে ভালোবাসা কী জিনিস। তাজদারের দেশে ফেরা উপলক্ষে নবাব আশফাক বাড়িতে একটা পার্টি রেখেছে। ওই পার্টিতে ওস্তাদও উপস্থিত ছিল। তাজদারকে দেখে ওস্তাদ খুদসিয়া বেগমের কাছে গিয়ে বলে, মালিকার ছোট মেয়ের প্রথম মুদ্রার দিন ধার্য করা হয়েছে, আপনি চাইলে সেখানে তাজদারকে নিয়ে যেতে চাই। খুদসিয়া বেগম অনুমতি দেয় আর ওস্তাদকে বলে, পরের সপ্তাহে আমাদের মহলে একটা মেহফিল হবে, তুমি বরং মালিকাকে মেহফিলে আসার আমন্ত্রণ জানাও। এরপর আমরা মালিকাকে আবারও দেখতে পাই। অতিরিক্ত মদ পান করে মাতাল হয়ে মালিকা নাচ গান করছিল। এই সময় কার্টরাইট নামের একজন ইংরেজ পুলিশ অফিসার মালিকার সাথে দেখা করতে আসে। কার্টরাইট তার বাড়ির একটা প্রোগ্রামের জন্য মালিকার কোঠা থেকে কিছু মেয়েকে মুজরা করার আমন্ত্রণ জানায়। বিনিময়ে কার্টরাইট মোটা অঙ্কের টাকা দিতে চায়। কিন্তু মালিকা জবাব দেয়, শাহী মহলের মেয়েরা যদি যার বাড়ির অনুষ্ঠানে গিয়ে নাচানাচি করে তাহলে শাহী মহলের মর্যাদা থাকবে না। মালিকা এভাবেই কার্টরাইটকে অপমান করে তাড়িয়ে দেয়। কার্টরাইটও অনেক রাগান্বিত হয়ে ফিরে যায়। এটা দেখে মালিকার দাসীরা তো বেশ ভয় পেয়ে যায়, কিন্তু মালিকার এসবে কিছুই আসে যায় না। সে বলে, আজকের পর থেকে ইংরেজ অফিসাররা ভালোভাবেই বুঝতে পারবে হীরামন্ডিতে ইংরেজ অফিসারদের নয় বরং মালিকার রাজত্ব চলে। এরপর নবাব আশফাকের মহলের মেহফিলের দিন মালিকা সেখানে যাওয়ার জন্য তৈরি হয়। মালিকা আলামকেও তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু এসব মেহফিল আলামের একদমই ভালো লাগে না। তাই সে মিথ্যা অজুহাত দেখিয়ে বলে, আমার শরীরটা ভালো নেই।
তখন মালিকা আলামকে জানায় তার পছন্দের কবি নেয়াজি এই মাহফিলে উপস্থিত থাকবে। এই কথা শুনে আলাম সেখানে যেতে রাজি হয়। কিন্তু প্রথমে আলাম মিথ্যে বলায় মালিকা আর আলামকে নিয়ে যেতে রাজি হয় না। কিন্তু আলাম লুকিয়ে লুকিয়ে মালিকার গাড়ির পেছনে বসে মালিকার সাথেই নবাব আশফাকের মহলে চলে যায়। সেখানে প্রথমবার আলামের সাথে তাজদারের দেখা হয়। প্রথম দেখাতেই আলাম এবং তাজদার একে অপরকে পছন্দ করে ফেলে, কিন্তু কেউই কাউকে নিজেদের মনের কথা বলার সুযোগ পায় না। এরপর মালিকা যখন শাহী মহলে ফিরে আসে, আলাম একইভাবে গাড়ির পেছনে বসে মালিকার সাথেই আসে। কিন্তু গাড়ি থেকে নামার সময় আলাম ধরা পড়ে যায়। মালিকার বিনা অনুমতিতে আলাম নবাবের মেহফিলে যাওয়ায় শাস্তি হিসেবে মালিকা আলামের সমস্ত বই ফেলে দেয়। আলাম মালিকাকে এমনটা করতে নিষেধ করলে মালিকা বলে, হীরামন্ডির মেয়েদের জন্য ঘুঙুরি তাদের জীবন, এখানে বইয়ের কোনো মূল্য নেই। মালিকার এমন ব্যবহারে আলাম এবার প্রচণ্ড কষ্ট পায়। সে বেবজানের কাছে গিয়ে সব কিছু জানায়। আলামের মন ভালো করার জন্য পরের দিনই বেবজান মালিকার চোখ ফাঁকি দিয়ে আলামকে নিয়ে একটি বইয়ের দোকানে যায়। সেখানে আলামকে তার পছন্দ মতো যত ইচ্ছা বই নিতে বলে। আলাম তো নিজের পছন্দ মতো বই বেছে নিতে শুরু করে। এর মাঝে বেবজান লাইব্রেরির মালিকের কাছে গিয়ে একটা বই চায়। এখানে আমরা জানতে পারি বেবজানের সাথে লাইব্রেরির মালিকের পূর্বের থেকেই পরিচয় আছে, আর এই বইটা বেবজান লাইব্রেরির মালিকের কাছে লুকিয়ে রেখেছিল। বেবজান সেই বইটা নিয়ে হামিদ নামের একজন ব্যক্তির কাছে যায়। হামিদ মূলত একজন ব্রিটিশ বিরোধী বিদ্রোহী। ব্রিটিশদের দাসত্ব থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য যারা লড়াই করে যাচ্ছে, হামিদ তাদেরই একজন। বেবজানও এই ব্রিটিশ বিরোধী বিদ্রোহীদেরই সদস্য। ইংরেজদের দাসত্ব থেকে রক্ষা করার জন্য বিদ্রোহীদের সাথে সে কাজ করে যাচ্ছে। বেবজান হামিদকে বইটা দিয়ে বলে, এখন লড়াই করার সময় চলে এসেছে। মূলত ওই বইটার ভেতরে একটা পিস্তল ছিল। পিস্তলটা বেবজান বইয়ের ভেতরেই লুকিয়ে রেখেছিল। বেবজান তখন হামিদকে বলে, নবাব ওয়ালির সাথে সময় কাটানোর সময় বেবজান জানতে পেরেছে ইংরেজ পুলিশরা বিদ্রোহীদের দেখামাত্র গুলি করার আদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হামিদ বেবজানের কাছ থেকে পিস্তলটা নিয়ে বলে, আজকের পর থেকে আমরা আর চুপচাপ বসে থাকবো না, হয় ইংরেজদের মারব নয়তো নিজেরা মরব। এদিকে লাইব্রেরির ভেতর আলামের সাথে আবারও তাজদারের দেখা হয়ে যায়। দুজনের মধ্যে অল্প কিছু কথা হয়, কিন্তু এবারও কেউ কাউকে মনের কথা জানাতে পারে না। আলাম বই নিয়ে লাইব্রেরি থেকে বের হয়। ওই সময় রাস্তায় বিদ্রোহীরা মিছিল বের করে। কিছুক্ষণের মধ্যেই ব্রিটিশ পুলিশ মিছিলে গুলিবর্ষণ করতে শুরু করে। আলাম সেই মিছিলের ভেতরেই আটকা পড়ে যায়। এটা দেখে তাজদার আলামকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। সে আলামকে একটা নিরাপদ স্থানে নিয়ে যায়। এরই মাঝে তাজদার খেয়াল করে মিছিলের ভেতর এক ব্যক্তি আহত হয়ে পড়েছে। সবাই তার উপর দিয়ে ছোটাছুটি করছে। ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য তখন তাজদার মিছিলের ভেতর ঢুকে পড়ে। তখনই একজন পুলিশ তাজদারের দিকে বন্দুক তাক করে। পুলিশ তাজদারের দিকে গুলি করতেই যাবে, তখনই হামিদ চলে আসে। হামিদ পুলিশকে গুলি করে তাজদারের প্রাণ বাঁচায়। আর প্রথম এপিসোডটা এখানেই শেষ হয়। দ্বিতীয় এপিসোডের শুরুতে আবারও 25 বছর আগের ঘটনা দেখানো হয়। শুরুতে রেহানার সাথে নবাব জুলফিকারের সম্পর্ক ছিল, কিন্তু রেহানা জানতে পারে তারই অজান্তে জুলফিকারের সাথে মালিকার সম্পর্ক গড়ে উঠেছে। রেহানা মালিকাকে জুলফিকারের কাছ থেকে দূরে থাকতে বললে মালিকা বলে, জুলফিকারের সাথে আমার সম্পর্ক অনেক আগে থেকেই। মালিকা এটাও জানায় রেহানা মালিকার যে সন্তানকে বিক্রি করে দিয়েছে সেটা জুলফিকারেরই সন্তান ছিল। এসব জানার পর রেহানা মালিকাকে অন্য একটি কোঠায় বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ পর্যায়ে মালিকা রেগে গিয়ে রেহানাকে শ্বাসরোধ করে হত্যা করে। ওই সময় জুলফিকার সেখানে চলে আসে। জুলফিকার নিজের চোখে এ সব কিছুই দেখে ফেলে। জুলফিকার এবং মালালা দুজন মিলে রেহানার ডেড বডি একটা ঝাড়বাতির সাথে ঝুলিয়ে দেয়, যাতে সবাই মনে করে রেহানা সুইসাইড করেছে। এরপর মালিকা জুলফিকারকে মহলের বাইরে পাঠিয়ে দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, রেহানা আপা নিজের প্রাণ কেড়ে নিয়েছে। কিন্তু পুলিশ তো মালিকার কথা বিশ্বাস করে না, কারণ ঝাড়বাতির নিচে কোনো চেয়ার বা টেবিল ছিল না যেটার মাধ্যমে রেহানা সুইসাইড করতে পারবে। তাই পুলিশ মালিকাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তদন্ত করার পর পুলিশ রেহানার শরীরে মালিকার ফিঙ্গারপ্রিন্টও পায়। কিন্তু জুলফিকার পুলিশ অফিসারকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে মালিকাকে সেবারের মতো জেল থেকে ছাড়িয়ে নেয় এবং মালিকার বিরুদ্ধে থাকা সমস্ত এভিডেন্স পুলিশের কাছ থেকে নিয়ে মালিকাকে দেয়। এরপর সিন শিফট হয়ে আবারও 25 বছর পরের ঘটনা দেখানো হয়। 25 বছর আগে ঠিক এই দিনে মালিকা রেহানাকে হত্যা করেছিল, অর্থাৎ আজ রেহানার 25তম মৃত্যুবার্ষিকী। মালিকা শাহী মহলের সমস্ত তাওয়াইফদের নিয়ে খোয়াবজা মহলে যায়। সবাই সেখানে রেহানার জন্য দোয়া প্রার্থনা করে, কিন্তু একমাত্র মালিকাই রেহানার আত্মাকে বদদোয়া দিয়ে বলে, আমি চাই না কখনো তোমার আত্মা শান্তি পাক। দোয়া করার শেষে সবাই যখন শাহী মহলে ফিরে যেতে শুরু করে, তখনই মালিকার ছোট বোন ওয়াহিদা মালিকাকে বলে, আজ থেকে আমি এই মহলেই থাকব, তুমি আমাকে মহলের চাবি দিয়ে দাও। মালিকা বলে, এই মহলের মালিকানা নিয়ে এখনও আদালতে মামলা চলছে, মামলার রায় আমার পক্ষে আসলে তোমাকে আমি চাবিটা দিয়ে দেব। মূলত একজন নবাব এই খোয়াবজা মহল রেহানাকে উপহার হিসেবে দিয়েছিল, তাই রেহানার মৃত্যুর পর মহলের মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে। ওয়াহিদা তখন মালিকাকে বলে,
তুমি আমাকে ওয়াদা করেছিলে এই মহল আমাকে দিবে, কিন্তু তুমি তোমার কথা রাখছো না। মালিকা তখন ওয়াহিদার কথায় কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। ওয়াহিদা চিৎকার করে বলতে শুরু করে, এই মহল আমার অধিকার, আমি আমার অধিকার যেভাবেই হোক ছিনিয়ে নিয়েই ছাড়ব। এর পরের দৃশ্যে আমরা লাজ্জকে দেখতে পাই। লাজ্জ জোরাওয়ারের সাথে দেখা করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সে সময় বেবজান লাজ্জর কামরায় আসলে লাজ্জ বেবজানকে বলে, জোরাওয়ার আমাকে অনেক পছন্দ করে, সে আমাকে এই সমস্ত শাড়ি গহনা উপহার দিয়েছে। তখন বেবজান বলে, কেন নিজেকে মিথ্যা সান্ত্বনা দাও? এই শাড়ি তোমাকে জোরাওয়ার নয়, মা উপহার দিয়েছে, আর এই গয়না উপহার দিয়েছি আমি। এখানে আমরা জানতে পারি একটা সময় জোরাওয়ারের সাথে লাজ্জর সম্পর্ক ছিল, কিন্তু জোরাওয়ার লাজ্জকে শুধুমাত্র নিজের বিনোদনের জন্যই ব্যবহার করেছে। যখন বিয়ে করার সময় এসেছে তখন জোরাওয়ার এক নবাবের নবাব কন্যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। জোরাওয়ারের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে লাজ্জ তো প্রায় পাগল হয়ে গেছে। সে সবসময় এখন মদ পান করে মাতাল অবস্থায় থাকে আর কল্পনায় জোরাওয়ারকে নিয়ে ব্যস্ত থাকে। সে জোরাওয়ারকে নিয়ে যত ভালোবাসার গল্প বলে সবই তার কল্পনা। বাস্তবে জোরাওয়ার লাজ্জকে একদমই পাত্তা দেয় না। তবুও লাজ্জ জোরাওয়ারের সাথে দেখা করতে একটা বারে যায়। সেখানে জোরাওয়ার তার ফিয়ন্সিকে নিয়ে পার্টি করছিল। লাজ্জকে দেখেই জোরাওয়ার তাকে অপমান করে সেই বার থেকে বের করে দেয়। এদিকে শাহী মহলে আলামের প্রথম মুজরার জন্য মালিকা জহুরির কাছ থেকে নতুন গয়না বাছাই করছিল। সেখানকার একটি মূল্যবান রত্ন লাজ্জুর পছন্দ হয়ে যায়, কিন্তু জহুরি জানায় এই রত্নটা নবাব জোরাওয়ার তার হবু স্ত্রীর জন্য কিনে নিয়েছে। কথাটা শুনেই লাজ্জুর মন খারাপ হয়ে যায়। তবে লাজ্জ আগে থেকেই জানত নবাবের বিয়ে ঠিক হয়েছে। লাজ্জ সবাইকে জানায় নবাবের বিয়েতে মুজরা করার জন্য তাকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এই কথা শুনে বেবজান বলে, এই বিয়ের অনুষ্ঠানে গেলে তোমাকে অনেক অপমানিত হতে হবে, তোমার বদলে আমি মুজরা করব। লাজ্জ তখন বেবজানকে বাধা দিয়ে বলে, আমার ভালোবাসার মানুষের বিয়েতে আমি মুজরা করব। শুধু তাই নয়, এমনভাবে সেজেগুজে যাব যেন কাজী ভুলবশত আমাকে জোরাওয়ারের হবু স্ত্রী মনে করে আমার সাথে বিয়ে পড়িয়ে দেয়। এরপরই আসে জোরাওয়ারের বিয়ের দিন। লাজ্জ অনেক সেজেগুজে জোরাওয়ারের বিয়েতে মুজরা করতে উপস্থিত হয়, কিন্তু জোরাওয়ারের সামনে নাচ গান করতে করতে একটা সময় লাজ্জ অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। সে জোরাওয়ারের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এতে জোরাওয়ার রেগে গিয়ে লাজ্জকে একটা থাপ্পড় মেরে বসে। বিয়ের সেই মেহফিলে মালিকা উপস্থিত ছিল। লাজ্জকে থাপ্পড় মারতে দেখে মালিকা তখন সামনে এগিয়ে আসে। মালিকা জোরাওয়ারকে বলে, লাজ্জ আপনাকে ভালোবেসে অপরাধ করে ফেলেছে। লাজ্জর সেই অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু আপনি আজ লাজ্জর সাথে যে আচরণ করেছেন সেটা বেয়াদবি। এর জন্য আপনাকেও লাজ্জর কাছে ক্ষমা চাইতে হবে। এই কথা শুনে জোরাওয়ার মালিকাকে অপমান করে বলে, আমি একজন নবাব, আর আমি কোনো তাওয়াইফকে থাপ্পড় মারলে সেটা তার জন্য সৌভাগ্য। জোরাওয়ার মালিকা এবং লাজ্জকে উদ্দেশ্য করে তখন বিভিন্ন অপমানজনক কথা বলতে শুরু করে। এক পর্যায়ে মালিকার ধৈর্যহারা হয়ে একটা লুকানো সত্য প্রকাশিত করে। মালিকা জোরাওয়ারকে বলে, নবাবপুত্র হওয়ার গর্বে তাওয়াইফদের অপমান করছো, অথচ তোমার শরীরেও তাওয়াইফদেরই রক্ত বইছে। বাস্তবে তুমি নিজেও একজন তাওয়াইফের অবৈধ সন্তান। এখানেই আমরা জানতে পারি ২৫ বছর পূর্বে রেহানা মালিকার যে ছেলেকে বিক্রি করে দিয়েছিল, জোরাওয়ারই হচ্ছে সেই ছেলে। এই কথা শুনে তো জোরাওয়ার রেগে গিয়ে মালিকাকে থাপ্পড় মারার জন্য হাত উঠায়, কিন্তু মালিকা তার হাত নামিয়ে দিয়ে বলে, আমার কথা বিশ্বাস না হলে যাদেরকে বাবা মা জেনে এসেছো তাদেরকে জিজ্ঞেস করো। ২৫ বছর আগে তোমার বাবা মা আমার কাছ থেকেই তোমাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। জোরাওয়ারের বাবা মা দুজনই তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জোরাওয়ার বুঝতে পারে মালিকা যা বলছে সত্যি বলছে। জোরাওয়ারের অহংকার তখন মাটির সাথে মিশে যায়, আর মালিকা লাজ্জকে নিয়ে শাহী মহলের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে লাজ্জ প্রচুর মদ পান করতে থাকে। এতে লাজ্জ শারীরিক এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরই মাঝে হঠাৎ গাড়িতে ঝাঁকুনি হলে লাজ্জ পড়ে গিয়ে আঘাত পায় এবং সাথে সাথেই লাজ্জর মৃত্যু হয়। লাজ্জর মৃত্যুতে শাহী মহলের শোকের ছায়া নেমে আসে। তাওয়াইফদের সমস্ত রীতিনীতি মেনে সবাই মিলে লাজ্জর দাফনের প্রস্তুতি নেয়। তাওয়াইফদের মধ্যে কারো মৃত্যু হলে তাওয়াইফরা সেটাকে মুক্তি মনে করে, কারণ একবার কেউ তাওয়াইফ হলে সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। একমাত্র মৃত্যুই তাওয়াইফদেরকে এই কোঠা থেকে মুক্ত করতে পারে। সবাই যখন লাজ্জকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছিল, তখনই শাহী মহলে আসে রেহানার মেয়ে ফারিদান। ফারিদানকে দেখে মালিকা কিছুটা অবাক হয়ে যায়, কারণ ফারিদানের বয়স যখন মাত্র ৯ বছর তখনই মালিকা তাকে বিক্রি করে দিয়েছিল। ফারিদান আবারও ফিরে আসবে মালিকা সেটা কখনোই আশা করেনি। ফারিদান মালিকার হাতে রেহানার একটা আংটিও দেখতে পায়। সে আংটিটা খুলে নিজের হাতে পরে বলে, তোমার কাছ থেকে আমার মায়ের সব কিছু আমি ফিরিয়ে নিতে এসেছি। এই আংটিটা দিয়ে শুরু করলাম, ধীরে ধীরে সব কিছুই ফিরিয়ে নেব। এরপর ফারিদান মালিকাকে হুমকি দিয়ে বলে, আজ একজনের দাফনে শরিক হতে এসেছি, এখান থেকে ফিরে যাওয়ার সময় অন্য একজনের দাফন সাজিয়ে তারপরই ফিরে যাব। অর্থাৎ ফারিদান মালিকাকে হত্যার হুমকি দেয়। আর দ্বিতীয় এপিসোড এখানেই শেষ হয়। তৃতীয় এপিসোডের শুরুতে ২৫ বছর আগের ঘটনা দেখানো হয়। মালিকা এবং জুলফিকার একসাথে সময় কাটাচ্ছিল। সে সময় ওয়াহিদা খুয়াবজা মহলের দলিল নিয়ে মালিকার কাছে গিয়ে খুয়াবজা মহল নিজের নামে লিখতে চায়। মালিকা দলিলে স্বাক্ষর না করার জন্য অজুহাত দেখাতে শুরু করে।
এখানেই আমরা জানতে পারি রেহানা মূলত দুটো মহলের মালকিন ছিল, একটা খোয়াবজা মহল, অন্যটা শাহী মহল। রেহানাকে হত্যা করার পর মালিকা শাহী মহল নিজের করে নিয়েছে। যেহেতু ওয়াহিদা ও রেহানার বোন, তাই উত্তরাধিকার সূত্রে ওয়াহিদা খোয়াবজা মহল নিতে চায়, কিন্তু মালিকা সেটা না দেওয়ার জন্যই সবসময় কোনো না কোনো অজুহাত দেখায়। তাই ধৈর্যহারা হয়ে ওয়াহিদা জুলফিকার এবং মালিকাকে হুমকি দিয়ে বলে, দলিলে স্বাক্ষর না করলে আমি পুলিশের সামনে বলে দেব রেহানা আপাকে তোমরা দুজন মিলে হত্যা করেছ। মূলত জুলফিকার এবং মালিকা যখন রেহানাকে ঝাড়বাতির সাথে ঝুলিয়ে দিয়েছিল, তখনই আড়াল থেকে ওয়াহিদা ওদেরকে দেখে ফেলেছিল। রেহানার হত্যার একমাত্র সাক্ষী ওয়াহিদাই বেঁচে আছে। ওয়াহিদা এভাবে মুখের উপর হুমকি দেওয়ায় জুলফিকার রেগে গিয়ে কলম দিয়ে ওয়াহিদার মুখে খুব বাজেভাবে আঘাত করে। এতে ওয়াহিদা আহত হয় এবং ওয়াহিদার চেহারা বিকৃত হয়ে যায়। জুলফিকার ওয়াহিদাকে তখন হুমকি দেয়, আর কখনো রেহানার হত্যার ব্যাপারে মুখ খুললে একেবারে প্রাণে মেরে ফেলবে। সিন শিফট হয়ে আবারও 25 বছর পরের দৃশ্য দেখানো হয়। মালিকা ওয়াহিদাকে সাথে নিয়ে আদালতে যায়। যে নবাব রেহানাকে খোয়াবজা মহল উপহার দিয়েছিল, সেই নবাবের স্ত্রী এবং সন্তানরা খোয়াবজা ফিরিয়ে নেওয়ার জন্য আদালতে মামলা করেছে। কিন্তু নবাবের স্ত্রী এবং সন্তান আদালতে এমন কোনো দলিল দেখাতে পারেনি যেটা দ্বারা প্রমাণ হয় খোয়াবজার আসল মালিক নবাব ছিল, যার কারণে আদালত খোয়াবজা মহলের মালিকানা রেহানার বোন অর্থাৎ মালিকাকে প্রদান করে। মালিকা খোয়াবজার চাবি ওয়াহিদাকে দিয়ে দেয়। শেষ পর্যন্ত ওয়াহিদার স্বপ্নও পূরণ হয়। কিন্তু এর পরের দিনই মালিকা নবাবের স্ত্রীকে ডেকে খোয়াবজা মহলের সমস্ত দলিল তার কাছে দিয়ে দেয় এবং চাবিটাও ওয়াহিদার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নবাবের স্ত্রীকে দেয়। স্বপ্ন পূরণ হতে না হতেই স্বপ্নের মহল হাতছাড়া হয়ে যাওয়ায় ওয়াহিদা কাঁদতে শুরু করে। তখন মালিকা বলে, খোয়াবজা মহলের আসল ওয়ারিশ রেহানার মেয়ে ফারিদান। সে যদি আদালতে মামলা করে তাহলে আমরা কখনোই জিততে পারবো না, আর আমি ফারিদানের কাছে পরাজিত হতে চাই না। তাই নবাবের স্ত্রীকে মহল ফিরিয়ে দিয়েছি। ওয়াহিদা কাঁদতে কাঁদতে বলে, তুমি যেভাবে রেহানা আপাকে হত্যা করেছিলে ঠিক একইভাবে আজ তুমি আমার সমস্ত স্বপ্নগুলোকে হত্যা করলে। এই ঘটনার পরের দিনই নবাবের স্ত্রী খোয়াবজা মহল বিক্রি করে দেয় আর মহল কিনে নেয় ফারিদান। ফারিদানকে খোয়াবজা মহলে দেখে মালিকা তো হতবাক হয়ে যায়। মহল যেন ফারিদান দখল করতে না পারে, তাই মালিকা নবাবের স্ত্রীকে মহল ফিরিয়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফারিদানই খোয়াবজা মহল কিনে নিয়েছে। এটা মালিকা কিছুতেই মেনে নিতে পারছিল না। অন্যদিকে ফারিদান ফিরে এসেছে জানতে পেরে ওস্তাদ ফারিদানের সাথে দেখা করতে যায়। ওস্তাদ রেহানার একজন বিশ্বস্ত লোক ছিল, তাই রেহানার মেয়ে ফারিদান যখন প্রতিশোধ নিতে ফিরে এসেছে তখন ওস্তাদ ফারিদানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ওস্তাদ ফারিদানকে মালিকার দুর্বল দিকগুলো সম্পর্কে জানায়। মালিকার সব থেকে বড় দুর্বলতা হচ্ছে মালিকার ছোট মেয়ে আলামজেব। আলামকে নিয়ে মালিকার অনেক স্বপ্ন। সে আলামকে হীরামান্ডির পরবর্তী রানী বানাতে চায়, কিন্তু আলাম তাওয়াইফি হতে চায় না। সব শুনে ফারিদান আলামকে ব্যবহার করে মালিকার উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ফারিদান জানতে চায় মালিকার শত্রু কারা। ওস্তাদ জানায় ইংরেজ পুলিশ অফিসার কার্টরাইট মালিকার সব থেকে বড় শত্রু। ফারিদান মালিকার উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে শুরু করে। অন্যদিকে নবাব ওয়ালি নিজের মহলে একটা পার্টির আয়োজন করে। যেহেতু বেবজান ওয়ালির তাওয়াইফ, তাই ওই পার্টিতে বেবজানেরও নিমন্ত্রণ ছিল। আলাম বেবজানের সাথে সেই পার্টিতে যেতে চায়, কারণ নবাবের পার্টিতে বাকি নবাবদেরও নিমন্ত্রণ থাকে। যেহেতু তাজদারও একজন নবাব, তাই সেও পার্টিতে উপস্থিত থাকবে। তাই তাজদারের সাথে দেখা করার জন্য আলাম পার্টিতে যেতে চায়। বেবজান আলামকে নিয়ে তখন পার্টিতে যায়। সেখানে তাজদারের সাথে আলামের দেখাও হয়। ওই পার্টিতে ওস্তাদ ফারিদানকেও নিয়ে যায়। সেখানে ফারিদান নবাব ওয়ালিকে নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করে, যেন নবাব ওয়ালি বেবজানকে ত্যাগ করে তার কাছে যায়। বেবজান সেটা বুঝতে পেরে নবাব ওয়ালিকে ফারিদানের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এরপর ফারিদান আলামের কাছে যায়। ওস্তাদের কাছে ফারিদান জানতে পেরেছে আলাম তাজদারকে পছন্দ করে, তাই ফারিদান আলাম এবং তাজদারের মধ্যে একটা পাকাপোক্ত সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, যাতে পরবর্তীতে এই সম্পর্কের জের ধরেই মালিকাকে সে অপদস্থ করতে পারে। এসবের মাঝে ফারিদান কার্টরাইটের সাথে দেখা করতে যায়। ফারিদান কার্টরাইটকে রেহানার কেসটা রিওপেন করতে বলে, কিন্তু অনেক পুরনো কেস হওয়ায় কার্টরাইট রাজি হয় না। তখন ফারিদান কান্নার অভিনয় করে কার্টরাইটকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। কার্টরাইট ফারিদানের ফাঁদে ঠিকই পা দেয় এবং রেহানার কেসের ফাইল খুঁজে বের করতে চায়। ব্যাপারটা কোনোভাবে জুলফিকারেরও কানে পৌঁছায়। কেস রিওপেন হলে তো মালিকার সাথে সাথে জুলফিকারও ফেসে যাবে। তাই জুলফিকার মালিকাকে বলে যেভাবে সম্ভব রেহানার ফাইল খুঁজে বের করতে। 25 বছর আগে জুলফিকার মালিকার হাতেই সেই ফাইলটা তুলে দিয়েছিল। মালিকা তখন শাহী মহলে সেই ফাইলটা খুঁজতে শুরু করে। তখন ওয়াহিদা জানায় ফাইলটা সে পুড়িয়ে ফেলেছে। এই কথা শুনে মালিকা কিছুটা নিশ্চিন্ত হয়। এদিকে ফারিদান হীরামান্ডিতে মুজরা করার সিদ্ধান্ত নেয়। সে নিজের প্রথম মুজরার তারিখও নির্ধারণ করে। এরপর ওস্তাদকে বলে সমস্ত নবাবদের নিমন্ত্রণ জানাতে।
মালিকা যখন জানতে পারে ফারিদান প্রথম মুজরার আয়োজন করছে, সে সেই মুজরা বন্ধ করার সব রকম চেষ্টা করে, কিন্তু ফারিদানও তার সিদ্ধান্তে অটল। তাই ফারিদানের প্রথম মুজরার আয়োজন নষ্ট করার জন্য মালিকা অনেক বড় একটা সিদ্ধান্ত নেয়। ফারিদানের প্রথম মুজরার দিনই সে বেবজানের শেষ মুজরার ঘোষণা দেয়। রেওয়াজ অনুযায়ী কোনো তাওয়াইফের শেষ মুজরার দিন সমস্ত নবাব উপস্থিত থেকে তাকে বিদায় জানায়। বেবজান মালিকার এই সিদ্ধান্ত সহজে মেনেই নিতে পারে না, কারণ নবাব ওয়ালির সাথে বেবজানের সুসম্পর্ক চলছিল। এই সময় বেবজানের শেষ মুজরা হলে ওয়ালিও তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু শাহী মহলে মালিকার সিদ্ধান্তই শেষ কথা। তাই যথাসময়ে বেবজানের শেষ মুজরা হয়। সমস্ত নবাব সেখানে উপস্থিত হয়, ফলে ফারিদানের প্রথম মুজরায় কোনো নবাবই যেতে পারে না। মালিকার পরিকল্পনা সফল হয়। তৃতীয় এপিসোড এখানেই শেষ হয়। চতুর্থ এপিসোডে আমরা দেখতে পাই প্রথম মুজরা পুরোপুরি ব্যর্থ হওয়ায় ফারিদান একেবারে ভেঙে পড়েছে। কিন্তু এর পরের দিনই নবাব ওয়ালি ফারিদানের সঙ্গে দেখা করতে আসে। বেবজান যে বিষয়টা নিয়ে ভয় পাচ্ছিল সেটাই সত্যি হয়। নবাব ওয়ালি তাকে ত্যাগ করে ফারিদানের কাছে চলে যায়। শাহী মহল এবং খোয়াবজা মহলের অবস্থান এখন একদমই মুখোমুখি। তাই শাহী মহল থেকেই বেবজান নবাব ওয়ালি এবং ফারিদানকে একসাথে দেখতে পায়। দুজনকে একসাথে দেখে বেবজান অনেক কষ্ট পায়। এদিকে শাহী মহলে মালিকা আলামের দাসী সাইমাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সাইমা দেখতে যেমন রূপবতী তেমনই তার কণ্ঠও অনেক সুরেলা। এমনকি সাইমার গানের গলা আলামের থেকেও অনেক বেশি আকর্ষণীয়। আলামের দাসী আলামের থেকেও বেশি গুণবতী, এই ব্যাপারটা মালিকা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই সে 10,000 টাকার বিনিময়ে একজন ব্যক্তির কাছে সাইমাকে বিক্রি করতে চায়। ব্যাপারটা জানতে পেরে তো সাইমা অনেক ভেঙে পড়ে, কারণ সাইমা ইকবাল নামের একজনকে পছন্দ করে। ইকবাল হচ্ছে মালিকার ঘোড়ার গাড়ি চালক। ইকবালও সাইমাকে অনেক ভালোবাসে, দুজনই একসাথে ঘর বাঁধার স্বপ্নও দেখছিল। সাইমা ইকবালের কাছে গিয়ে তখন ব্যাপারটা জানায়। তখন ইকবাল বলে, যে দামে মালিকা তোমাকে বিক্রি করতে চাচ্ছে একই পরিমাণ টাকা আমি মালিকাকে দেব, তাহলেই সে আর তোমাকে অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না। কিন্তু ইকবাল যখন জানতে পারে মালিকা সাইমার দাম 10,000 টাকা ধার্য করেছে, ইকবাল একটু হতাশ হয়ে পড়ে, কারণ সেই সময় 10,000 টাকা তো অনেক বড় অঙ্কের টাকা ছিল। তবুও ইকবাল সাইমাকে আশ্বস্ত করে বলে, যেভাবেই হোক আমি টাকাটা জোগাড় করব। এরপর সাইমা মালিকের কাছে গিয়ে ইকবাল এবং তার সম্পর্কের ব্যাপারে জানায় এবং কিছুদিন সময় চায়। মালিকা ইকবালকে মাত্র 15 দিনের সময় দেয়। এত অল্প সময় এতগুলো টাকা জোগাড় করা ইকবালের জন্য অনেক কঠিন। তাই ইকবাল টাকা জোগাড় করার জন্য জুয়া খেলতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা ওয়াহিদার মেয়ে সাবাকে দেখতে পাই। সাবা ওয়াহিদার একমাত্র মেয়ে, কিন্তু ওয়াহিদা সাবাকে একদমই পছন্দ করে না। সে কখনো সাবাকে নিজের মেয়ে বলে পরিচয় দিতে চায় না। শুধু তাই নয়, সাবা দেখতে সুন্দরী হওয়ায় ওয়াহিদা সাবাকে হিংসে করে। ওয়াহিদা ফিরোজ নামের একজন নবাবকে নিজের সাহেব বানানোর জন্য টার্গেট করছিল, কিন্তু ফিরোজ সাবাকে নিজের তাওয়াইফ হিসেবে বেছে নিয়েছে। এটা দেখে ওয়াহিদা প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়েই সে ভাঙচুর করতে শুরু করে। ব্যাপারটা যখন মালিকা জানতে পারে, মালিকা ওয়াহিদার উপরেই রাগারাগি করে। অন্যদিকে বেবজান তার শেষ মুজরার সমস্ত ইনকাম দিয়ে হামিদের কাছে যায়। স্বাধীনতা সংগ্রামের জন্য বিদ্রোহীদের টাকা পয়সার প্রয়োজন হয়, তাই বেবজান সবসময় তার ইনকাম থেকে একটা বড় অংশ বিদ্রোহীদের জন্য দিত। শুধু তাই না, নবাব ওয়ালিদের কাছ থেকে ইংরেজদের গোপন তথ্য জেনে নিয়ে সে বিদ্রোহীদের জানাতো। কিন্তু বেবজান আর কখনো মুজরা করতে পারবে না, আর নবাব ওয়ালিও তাকে ছেড়ে চলে গেছে। তাই বেবজান টাকা পয়সা কিংবা তথ্য কোনো কিছুই আর দিতে পারবে না। এ কারণে বেবজানের অনেক মন খারাপ হয়। তখন হামিদ বেবজানকে সান্ত্বনা দিয়ে বলে, সে বিদ্রোহীদের পাশে থাকছে, এটাই যথেষ্ট। এর পরের দিন হামিদের একজন সাথী তাজদারকে নিয়ে হামিদের সাথে দেখা করতে আসে। সাধারণত ইংরেজদের সাথে নবাবদের সুসম্পর্ক থাকে। নিজেদের স্বার্থে নবাবরা ইংরেজদের রাজত্বকে সমর্থন করে থাকে। কিন্তু তাজদার সবার থেকে ভিন্ন। নবাবের পুত্র হলেও সে ইংরেজদের দাসত্ব কিছুতেই মেনে নিতে পারে না। সে মনে প্রাণে চায় তার মাতৃভূমি ইংরেজদের দাসত্ব থেকে মুক্ত হোক, তাই সেও বিদ্রোহীদের দলে যোগ দেয়। হামিদ তাজদারের হাতে স্বাধীনতা সংগ্রামের কিছু পোস্টার দিয়ে সেগুলো সাধারণ মানুষের মাঝে বিতরণ করতে বলে। তাজদার পোস্টার বিতরণ করতে বের হলে বাজারে আলামের সাথে দেখা হয়ে যায়, কিন্তু এবারও কেউ কাউকে মনের কথা জানানোর সুযোগ পায় না। তাজদারকে কিভাবে নিজের মনের কথা জানাবে এই ব্যাপারে সাহায্য নেওয়ার জন্য আলাম ফারিদানের কাছে ছুটে যায়। ফারিদান আলামকে তার মনের সমস্ত কথা একটা চিঠিতে লিখতে বলে এবং ফারিদান নিজেই সেই চিঠি তাজদারের কাছে পৌঁছে দিতে চায়। ফারিদানের কথা মতো চিঠি লেখার জন্য আলাম দ্রুত শাহী মহলে ফিরে যায়, কিন্তু আলাম যখন খোয়াবজা মহল থেকে বের হয় তখনই বেবজান আলামকে দেখে ফেলে। বেবজান আলামের কাছে জানতে চায় কেন সে ফারিদানের কাছে গিয়েছিল। তখন আলাম বেবজানকে সমস্ত ঘটনা জানায়। আলামের জীবনে ভালোবাসা এসেছে জানতে পেরে বেবজান অনেক আনন্দিত হয়। এরপর বেবজান আলামের কাছ থেকে চিঠিটা নিয়ে বলে, ফারিদানের কাছে যাওয়ার প্রয়োজন নেই, আমি নিজেই তোমার চিঠিটা তাজদারের কাছে পৌঁছে দেব। বেবজান আলামের চিঠিটা নিয়ে লাইব্রেরিতে যায় এবং সেই লাইব্রেরির মালিককে বলে তাজদারের কাছে চিঠিটা পৌঁছে দিতে।
লাইব্রেরির মালিক তাজদারকে চিঠিটা দেয়। এভাবেই চিঠি আদান প্রদানের মাধ্যমে তাজদার এবং আলামের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। অন্যদিকে ওয়াহিদা মালিকার উপর প্রতিশোধ দেওয়ার জন্য ফারিদানের সাথে হাত মেলায়। ওয়াহিদা ফারিদানকে জানিয়ে দেয় সে রেহানার কেসের একমাত্র সাক্ষী। ফারিদান ওয়াহিদাকে কার্টরাইটের সামনে সমস্ত সত্যি বলতে বলে, কিন্তু ওয়াহিদা এত সহজে সাক্ষী দিতে রাজি হয় না। সে সাক্ষী দেওয়ার বিনিময়ে ফারিদানের কাছে খোয়াবজা মহল ফেরত চায়। এরপর আমরা দেখতে পাই তাজদারের বাবা নবাব আশফাক ইংরেজ অফিসারদের জন্য পার্টির আয়োজন করেছে। ওই পার্টিতে পুলিশের জেনারেল এন্ডারসনও উপস্থিত ছিল। বেবজান সেই পার্টিতে গিয়ে ইচ্ছাকৃতভাবে এন্ডারসনকে নিজের প্রতি আকৃষ্ট করে, যাতে পরবর্তীতে এন্ডারসনের সাথে সময় কাটিয়ে কৌশলে তাদের পরিকল্পনা সম্পর্কে জেনে নিতে পারে। এদিকে জুয়া খেলার অপরাধে কিছু পুলিশ ইকবালকে গ্রেফতার করে। মূলত মালিকাই পুলিশের মাধ্যমে ইকবালকে গ্রেফতার করেছে। ব্যাপারটা আলম বুঝতে পেরেছিল, তাই সে মালিকার কাছে গিয়ে ইকবালকে জেল থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনুরোধ করে। মালিকা ইকবালকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে রাজি হয়, কিন্তু এর বদলে আলমকে একটি কঠিন শর্ত দেয়। মালিকা ইকবালের মুক্তির বিনিময়ে আলমকে মুজরা করার জন্য রাজি হতে বলে। আলম সাইমাকে অনেক ভালোবাসে, তাই সাইমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য আলম নিজের সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে মুজরা করতে রাজি হয়। এর পরের দৃশ্যে আমরা ইকবালকে দেখতে পাই। কারাগারের ভেতরে কার্টরাইট ইকবালকে বলে, তুমি যদি পুলিশের সামনে মালিকার বিরুদ্ধে সাক্ষী দাও যে মালিকা ইংরেজ বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, তাহলে আমি তোমাকে জেল থেকে মুক্তি দেব। ইকবাল বলে, আমার যদি ফাঁসিও হয় তবুও আমি মালিকার সাথে বেইমানি করতে পারবো না। এই কথা শোনার সাথে সাথে কার্টরাইট ইকবালের উপর নির্যাতন করতে শুরু করে। সময় পেরোতে থাকে, তাজদার স্বাধীনতা সংগ্রামের কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর শাহী মহলে আলমের প্রথম মুজরার দিন এগিয়ে আসতে থাকে। এরপর যেদিন আলমের প্রথম মুজরার জন্য আলমকে প্রস্তুত করানো হয়, সেদিন সাইমা একটা বড় সিদ্ধান্ত নেয়। সে ইচ্ছে করে নিজের সম্ভ্রম বিসর্জন দেয়, যাতে সাইমার ইজ্জত বাঁচানোর জন্য আলমকে আর মুজরা করতে না হয়। সাইমাকে বাঁচানোর জন্য আলম নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছিল, তাই প্রতিদান হিসেবে আলমের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সাইমা নিজের সম্মান বিসর্জন দেয়। অন্যদিকে ফারিদান যখন জানতে পারে আলমকে প্রথম মুজরার জন্য প্রস্তুত করা হচ্ছে, তখন সে একটা চিঠি লিখে তার দাসীর মাধ্যমে আলমের কাছে পৌঁছে দেয় এবং আলমকে বলতে বলে চিঠিটা তাজদার পাঠিয়েছে। চিঠিতে এমন কিছু লেখা ছিল যার ফলে আলম ভেবে নেয় তাজদার আলমকে এই শাহী মহল থেকে মুক্ত করে স্বাভাবিক জীবন দিতে চায়। কিন্তু আলম তো এভাবে পালিয়ে যেতে রাজি হয় না। তখন সাইমা আলমকে অনেক বুঝিয়ে পালিয়ে যাওয়ার জন্য রাজি করায়। শেষ পর্যন্ত আলম সবকিছু ছেড়ে শাহী মহল ছেড়ে পালিয়ে যায়। ফারিদান নিজে আলমকে গাড়িতে উঠিয়ে দেয়। এদিকে শাহী মহলে আলমের প্রথম মুজরা উপভোগ করার জন্য সমস্ত অতিথি চলে এসেছে। সবাই অধীর আগ্রহে আলমের জন্য অপেক্ষা করছে। ঠিক ওই সময় বেবজান মালিকাকে জানায় আলম তার ঘরে নেই। মালিকা বুঝতে পারে আলম পালিয়ে গেছে, কিন্তু সে অতিথিদের মিথ্যা বলে যে আলম অসুস্থ হয়ে পড়েছে, তাই মুজরা করতে পারবে না। সমস্ত অতিথি ফিরে যায়। মালিকার জন্য এই ব্যাপারটা প্রচণ্ড অপমানজনক। ফারিদানের প্রথম মুজরার আয়োজন মালিকা নষ্ট করে দিয়েছিল। তারই প্রতিশোধ হিসেবে ফারিদান আলমকে পালিয়ে যেতে উৎসাহিত করে মালিকাকে চরমভাবে অপমানিত করেছে। আর চতুর্থ এপিসোডটা এখানেই শেষ হয়। পঞ্চম এপিসোডে আমরা দেখতে পাই শাহী মহল থেকে পালিয়ে আলম সরাসরি তাজদারের মহলে চলে যায়। মধ্যরাতে হঠাৎ আলমকে দেখে তাজদার হতবাক হয়ে যায়। তখন আলম ফারিদানের লেখা চিঠিটা তাজদারকে দিয়ে বলে, আপনি তো আমাকে চিঠিতে বলেছেন এখানে চলে আসতে। তাজদার চিঠি দেখে বলে, এই চিঠি তো আমি লিখিনি। তাজদারের কথা শুনে তখন আলম বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? আপনার একটা চিঠির উপর নির্ভর করে আমি আমার প্রথম মুজরার আয়োজন ছেড়ে পালিয়ে এসেছি। এই কথা শুনে তাজদার অবাক হয়ে যায়। তাজদার জিজ্ঞেস করে, তুমি কি তাওয়াইফ? আসলে দুজন দুজনকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু তাজদার কখনোই আলমের পরিচয় জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করেনি। তার কারণে তাজদার জানতই না যে আলম একজন তাওয়াইফের মেয়ে। আলম তখন তাজদারকে বলে, আমি তাওয়াইফ নই, আমি কখনো মুজরা করিনি। তাজদার বলে, তাওয়াইফ না হলেও তুমি তো ওদের মাঝেই বড় হয়েছ। তাজদার আলমকে ফিরে যেতে বলে। আলম বলে, আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। তাজদার আবারও বলে, তোমাকে আমার কাছে রাখাও আমার পক্ষে সম্ভব নয়। এই কথা বলেই তাজদার আলমের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আলম কোনো উপায় না পেয়ে চুপচাপ রাস্তায় বসে থাকে। কিছুক্ষণ পর তাজদার এসে আলমকে মহলের ভেতরে নিয়ে যায়। তাজদার আলমকে বলে, আজকে রাতটা তুমি এখানেই থেকে যাও, সকালবেলা সবাই ঘুম থেকে উঠার আগে এখান থেকে তুমি চলে যাবে। যদি মহলের কেউ সকালবেলা তোমাকে দেখে ফেলে তাহলে বলবে তুমি আমার বন্ধুর ছোট বোন। সকালবেলা আলম কাউকে কিছু না বলে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাজদারের দাদি খুৎসিয়া বেগম আলমকে দেখে ফেলে। সে আলমকে যেতে বাধা দেয়। অল্প সময়ের মধ্যে খুৎসিয়া এবং আলমের মধ্যে একটা সখ্যতাও তৈরি হয়। খুৎসিয়া আলমকে এত বেশি পছন্দ করে ফেলে যে সে কিছুতেই আলমকে নিজের কাছ থেকে দূরে যেতে দিচ্ছিল না। খুৎসিয়া আলমকে কিছুদিন নিজের কাছেই রাখতে চায়। অন্যদিকে বেবজান তাজদারের সাথী বলরাজের সাথে দেখা করে জানতে চায় আলম তাজদারের কাছে গিয়েছে কিনা।
বলরাজ বেবজানকে আশ্বস্ত করে বলে আলাম তাজদারের কাছেই আছে এবং সে খুব ভালো আছে। কথাটা শুনে বেবজান এবার একটু নিশ্চিন্ত হয়। এরপর আমরা দেখতে পাই ইংরেজ অফিসারদের একটা পার্টিতে ওয়াহিদাকে মুজরা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সাধারণত মালিকা এ ধরনের কোনো পার্টিতে শাহী মহলের কোনো তাওয়াইফকে যেতেই দেয় না, কিন্তু এখন তাদের খারাপ সময় চলছে। এদিকে ফারিদান একে একে শাহী মহলের সময় কাটানো নবাবদেরকে নিজের আয়ত্তে নিয়ে এসেছে। ওয়াহিদা ইংরেজদের পার্টিতে মুজরা করতে চায়। বেবজানও ওয়াহিদার সাথে সেখানেই যায়। তবে বেবজান মুজরা করে না, শুধুমাত্র ওয়াহিদাই ইংরেজদের মনোরঞ্জন করতে শুরু করে। মুজরার আয়োজন করা হয়েছিল একটা হোটেলে। মুজরা চলাকালীন সময় বেবজান জেনারেল অ্যান্ডারসনকে নিজের প্রতি আকৃষ্ট করে, তাকে নিয়ে হোটেলের একটি রুমে চলে যায়। ওয়াহিদা অনেক আশা নিয়ে এসেছিল মুজরা শেষে সে অ্যান্ডারসনকে নিজের সাহেব বানিয়ে নেবে, কিন্তু বেবজান তার কাছ থেকে অ্যান্ডারসনকে ছিনিয়ে নেওয়ায় ওয়াহিদা প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। ওই মুহূর্তে ওই হোটেলে কোনো একটা কাজে তাজদার এবং তার সাথী বলরাজও গিয়েছিল। বলরাজ তাজদারকে বলে হীরামান্ডির আসল রূপ এইটাই, সেখানকার নারীরা এরকমই নিকৃষ্ট আচরণ করে। এইরকম একটা কুৎসিত জায়গা থেকে পালিয়ে আলাম তোমার কাছে এসেছে, তুমি যদি তাকে আবারও সেখানে পাঠিয়ে দাও তাহলে ভবিষ্যতে আলামও এরকম পরিস্থিতির শিকার হবে। সবকিছু নিজের চোখে দেখে এবং বলরাজের কথা শুনে তাজদার সিদ্ধান্ত নেয় আলামকে সে আর হীরামান্ডিতে ফেরত পাঠাবে না, বরং নিজের কাছে রেখে আলামের সুন্দর ভবিষ্যতের জন্য কোনো একটা ব্যবস্থা করবে। অন্যদিকে বেবজানের এমন আচরণের পর রাগান্বিত হয়ে ওয়াহিদা ফারিদানের কাছে যায়। ওয়াহিদা মালিকা এবং বেবজানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কোনোরকম শর্ত ছাড়াই পুলিশের কাছে গিয়ে রেহানার হত্যাকাণ্ডের ব্যাপারে সাক্ষী দিতে চায়। ফারিদান বলে এত বছর পর শুধুমাত্র জবানবন্দি কোনো কাজেই আসবে না, পুলিশ প্রমাণ চাইবে আর আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তখন ওয়াহিদা জানায় হ্যাঁ প্রমাণ আছে। এখানে আমরা জানতে পারি রেহানার হত্যাকাণ্ডের প্রমাণের ফাইলটা ওয়াহিদা পুড়িয়ে ফেলেনি। সে ওই দিন মালিকাকে মিথ্যা বলেছিল, ফাইলটা আসলে ওয়াহিদা নিজের কাছে লুকিয়ে রেখেছে। এটা জানতে পেরে ফারিদান অনেক আনন্দিত হয় এবং ওয়াহিদাকে যত দ্রুত সম্ভব ফাইলটা বের করে নিয়ে আসতে বলে। এদিকে তাজদারের দাদি তাজদার এবং আলামকে সাথে নিয়ে কেনাকাটা করার জন্য বাজারে যায়। সেখানে ওস্তাদ আলামকে দেখে ফেলে। ওই দিনই তাজদার বিদ্রোহীদের সাথে মিছিল করতে গিয়ে আহত হয়ে মহলে ফিরে আসে। তাজদারের বাবা নবাব আশফাক শুরু থেকেই তাজদারের বিদ্রোহীদের সাথে মেলামেশা অপছন্দ করছিল। এসবের পর নবাব আশফাক তাজদারের সাথে অনেক রাগারাগি করে এবং এসব বন্ধ করতে বলে, কিন্তু তাজদার নিজের সিদ্ধান্তে অটল। সে কোনোভাবেই স্বাধীনতা সংগ্রাম থেকে পিছু উঠবে না। তাজদারকে নিয়ে নবাব আশফাক অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ ইংরেজরা যদি জানতে পারে তাজদার বিদ্রোহ করছে তাহলে তো ওরা তাজদারকে প্রাণেই মেরে ফেলবে। আশফাক চিন্তিত দেখে খুৎসিয়া বেগম বলে আলামের সাথে তাজদারের বিয়ের ব্যবস্থা করো, নতুন জীবন শুরু করলে হয়তো তাজদার এসব থেকে নিজেকে সরিয়ে নেবে। আলাম তাজদারকে রুমে নিয়ে গিয়ে তাজদারের ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দেয়। সে সময় আলাম তাজদারকে বলে আমরা দুজনেই স্বাধীনতা চাই, পার্থক্য তুমি শুধু স্বাধীনতা চাও ইংরেজদের দাসত্ব থেকে আর আমি স্বাধীনতা চাই হীরামান্ডি থেকে। আলামের কথা শুনে তাজদার কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে। এ পর্যায়ে তাজদার মনের মধ্যে চেপে রাখা ভালোবাসা আর গোপন রাখতে পারে না, সে আলামের সামনে নিজের ভালোবাসা প্রকাশ করেই ফেলে। অন্যদিকে আলামকে খুঁজে না পেয়ে মালিকা তো একেবারে ভেঙে পড়েছে। সে শাহী মহলের সমস্ত আনন্দ আয়োজন বন্ধ করে দেয়। আর কিছুদিন পরেই ঈদ, কিন্তু ঈদ নিয়ে মালিকার কোনো প্রস্তুতিই নেই। পুরো শাহী মহল যেন এক ভয়ানক নীরবতায় ছেয়ে গেছে। এরই মাঝে ওস্তাদ শাহী মহলে গিয়ে মালিকাকে জানিয়ে দেয় আলাম নবাব আশফাকের মহলে আছে। এর 2 দিন পরেই আসে ঈদ। ঈদের দিন মালিকা নবাব আশফাকের মহলে চলে যায়। সে নবাব আশফাককে সরাসরি কিছু না বলে আলামকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যমূলক কথা বলতে শুরু করে। তখনই তাজদার মালিকাকে থামিয়ে দিয়ে আশফাকের সামনে সমস্ত সত্যিটা বলে দেয়। তাজদার আশফাককে বলে আলাম মালিকার মেয়ে হলেও সে কোনো তাওয়াইফ নয়, আমি আলামকে মনে প্রাণে ভালোবাসি এবং ওকেই বিয়ে করতে চাই। মালিকা আলামকে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু তাজদার মালিকাকে বাধা দিয়ে বলে আলাম হীরামান্ডি ছেড়ে একেবারে চলে এসেছে, সে আর কখনোই হীরামান্ডিতে ফিরে যাবে না। তখন মালিকা তাজদারকে সুযোগ দিয়ে বলে ঠিক আছে, আমি দেখব কিভাবে তুমি আলামকে নবাব পরিবারের পুত্রবধূ করো। এরপর মালিকা চলে যাওয়ার সময় আলামকে বলে আমি মন থেকে চাই তুমি সবসময় ভালো থাকো, কিন্তু একজন তাওয়াইফের ভালোবাসার পরিণাম কতটা ভয়াবহ হয় সেটা আমি জানি, তাই তোমার জন্য আমার চিন্তা হয়। মালিকা চলে যাওয়ার পর নবাব আশফাক তাজদারকে বলে এই বাড়িতে কোনো তাওয়াইফ কিংবা তাওয়াইফের স্বামীর জায়গা হবে না। আর 5ম এপিসোড এখানেই শেষ হয়। 6ষ্ঠ এপিসোডে আমরা দেখতে পাই মালিকা জুলফিকারের সাথে সময় কাটাতে কিছুদিনের জন্য শাহী মহল থেকে বাহিরে কোথাও চলে যাচ্ছে। যাওয়ার সময় মালিকা শাহী মহলের সমস্ত চাবি বেবজানের কাছে দিয়ে যায়। অন্যদিকে নবাব আশফাক তাজদার এবং আলামকে বাড়ি থেকে বের করে দেওয়ায় তাজদার আলামকে আমরুত কোঠি নামের একটি মহলে নিয়ে যায়। এই মহলটা তাজদারের মায়ের ছিল। তাজদারের মায়ের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে এই মহলের মালিক হয় তাজদার।
কিন্তু এই মহলটি তাজদার ব্যবহার করে না। তাই তাজদারের মামা তার পরিবারকে নিয়ে সেখানেই বসবাস করে। তাজদার আলামকে নিয়ে সেখানে গেলে তাজদারের মামা আলামের পরিচয় জানতে চায়। তাজদার তার মামাকে জানায় আলাম তার মেহমান এবং সে কিছুদিন তাজদারের সাথে সেখানেই থাকবে। তাজদার এবং আলাম বিবাহিত না হওয়ায় তাজদারের মামা এবং তার পরিবার তাদের দুজনের একই বাড়িতে থাকা নিয়ে আপত্তি জানায়। কিন্তু বাড়িটা যেহেতু তাজদারের, তাই তাজদার অনেকটা জোরপূর্বকই সেখানে থেকে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাতের আধারে ওয়াহিদা শাহী মহলের আঙিনায় মাটি খুঁড়ে রেহানার ফাইল বের করছে। এই সময় ওয়াহিদা বেবজানকে দেখতে পায়। মালিকার অনুপস্থিতিতে বেবজান কিছু টাকা পয়সা চুরি করে বিদ্রোহীদের হাতে তুলে দিচ্ছিল। ওয়াহিদা ওই রাতেই রেহানার ফাইল নিয়ে ফারিদানের কাছে যায়। ফারিদান ওয়াহিদাকে বলে, খোয়াবজা মহল ছাড়াই তুমি ফাইল দিয়ে দিচ্ছ যে? ওয়াহিদা উত্তরে বলে, খোয়াবজা মহল তুমি আমাকে দেবে না সেটা আমি ভালো করেই জানি, অন্তত মালিকার সর্বনাশ দেখিয়ে দাও, সেটাই যথেষ্ট। পরের দিনই ওয়াহিদা এবং ফারিদান ফাইল নিয়ে কার্টরাইটের কাছে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ওস্তাদ জানায় কার্টরাইট 15 দিনের জন্য করাচি চলে গেছে, তাই ওদেরকে কার্টরাইটের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে তাজদার আমরুদ কঠির একটি কামরায় তার বিদ্রোহী সাথীদেরকে নিয়ে ইংরেজের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু আন্দোলনের প্রস্তুতির পাশাপাশি সে আলামকেও যথেষ্ট সময় দিচ্ছিল। এই ব্যাপারটা তাজদারের সাথীরা ভালোভাবে নেয় না। তারা ধারণা করে ভালোবাসার মোহে পড়ে হয়তো তাজদার দেশের প্রতি দায়িত্বের অবহেলা করবে। আলাম দরজার বাইরে থেকে তাজদার এবং তার সাথীদের কথা শুনে ফেলে। আলাম তাজদারের সাথীদের আশ্বস্ত করে বলে, দেশের প্রতি তাজদারের দায়িত্বের মাঝে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। এর পরের দৃশ্যে আমরা মালিকা এবং জুলফিকারকে দেখতে পাই। জুলফিকার ফারিদানের অতীতের কিছু ছবি সংগ্রহ করে মালিকাকে দেয়। সেই সাথে জুলফিকার জানিয়ে দেয় হীরামান্ডিতে যাওয়ার আগে ফারিদান বেশ কিছু জায়গায় ছিল। প্রতিটি জায়গায় সে কোনো না কোনো অপরাধ করেছে। হত্যা, জালিয়াতি সহ অনেক কেস আছে ফারিদানের নামে। বিভিন্ন জায়গার পুলিশ ফারিদানকে খুঁজে বেড়াচ্ছে। জুলফিকার সমস্ত তথ্য এবং প্রমাণ মালিকার হাতে তুলে দেয়। মালিকা সমস্ত প্রমাণ নিয়ে সরাসরি ফারিদানের কাছে চলে যায়। সেখানে মালিকা রেহানার ফাইলটা দেখে ফেলে। ফারিদান মালিকাকে বলে, কার্টরাইট ফিরে আসলেই এই ফাইল নিয়ে আমি তার কাছে যাব। তখন মালিকা ফারিদানের অতীতের ছবিগুলো দেখিয়ে ফারিদানকে হুমকি দিয়ে বলে, তুমি কার্টরাইটের হাতে রেহানার ফাইল তুলে দিলে সর্বোচ্চ আমার 7 বছরের জেল হবে, কিন্তু তোমার এই ছবি আর তোমার করা অপরাধের কথা যদি পুলিশ জানতে পারে তাহলে তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত। ফারিদান তার অতীতের ছবিগুলো দেখে অনেক চমকে যায়। ফারিদান কল্পনাও করতে পারেনি কেউ তার অতীত খুঁজে সমস্ত তথ্য খুঁজে বের করতে পারবে। নিজেকে বাঁচানোর জন্য ফারিদান কার্টরাইটের কাছে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে। সে ফাইল থেকে সমস্ত প্রমাণ সরিয়ে নিয়ে খালি ফাইলটা ওয়াহিদার কাছে ফিরিয়ে দেয়। খালি ফাইল দেখে ওয়াহিদা ভেবে নেয় ফারিদান তাকে ইচ্ছে করে ধোঁকা দিয়েছে, তাই সে ফাইলটা পুড়িয়ে ফেলে। এরপর ওয়াহিদা মালিকার কাছে ফিরে গিয়ে হাত জোর করে ক্ষমা চায়। ওয়াহিদা বলে, আমি ফারিদানের ফাঁদে পা দিয়ে তোমার সাথে অন্যায় করে ফেলেছি। ওয়াহিদা এভাবে কান্নাকাটি করায় মালিকা ওয়াহিদাকে ক্ষমা করে দেয়। এরপর মালিকা সিদ্ধান্ত নেয় আলাম ফিরে না আসা পর্যন্ত শাহী মহলের প্রধান তাওয়াইফ হবে ওয়াহিদার মেয়ে সাবা। মালিকার এমন সিদ্ধান্তে ওয়াহিদাও খুশি হয়। ওয়াহিদা এবং সাবা নিজেদের মধ্যকার সমস্ত মনোমালিন্যও মিটিয়ে নেয়। এর কিছুদিন পর মালিকা ইকবালকে জেল থেকে ছাড়িয়ে নেয়। শাহী মহলে ফিরে ইকবাল জানতে চায় সাইমা কোথায়। মালিকা উত্তর দেয়, ইকবাল জেলে থাকায় সাইমা তার জন্য অপেক্ষা না করে শাহী মহল থেকে পালিয়ে গেছে। অন্যদিকে বেবজান অ্যান্ডারসনের সাথে সময় কাটানোর অভিনয় করে তাদের সমস্ত প্ল্যান জেনে নেয়। সে পুলিশের অস্ত্রাগারের ব্লু প্রিন্ট ম্যানেজ করে বিদ্রোহীদের কাছে পৌঁছে দেয়। বেবজানের দেওয়া ইনফরমেশন অনুযায়ী বিদ্রোহীরা পুলিশের হাতিয়ার চুরি করার পরিকল্পনা করতে শুরু করে। এসবের মাঝে তাজদার আলামকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তাজদারের এই সিদ্ধান্তে আলামও অনেক খুশি হয়। বিয়ের আগে তাজদার আমরুদ কঠিতে একটি পার্টির আয়োজন করে। ওই পার্টিতে তাজদার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিসহ ইংরেজ অফিসারদের আমন্ত্রণ জানায়। তাজদার পার্টিতে ইংরেজদের আমন্ত্রণ জানিয়েছে যাতে ইংরেজরা মনে করে তাজদার তাদের সাথে সখ্যতা তৈরি করতে চাচ্ছে। আর পার্টি যেহেতু আমরুদ কঠিতে, তাই ইংরেজ পুলিশরা কল্পনাও করতে পারবে না এই মহলেই তাদের বিরুদ্ধে পরিকল্পনা করা হচ্ছে। যাই হোক, পার্টিতে কার্টরাইটের সাথে ফারিদানও উপস্থিত হয়। ফারিদানকে দেখে তাজদার তাকে ধন্যবাদ জানায়, কারণ ফারিদানের একটা মিথ্যা চিঠির কারণেই তাজদার এবং আলামের ভালোবাসা পূর্ণতা পেয়েছে এবং সেটা শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত করিয়েছে। ফারিদান তখন আলামের সাথে দেখা করতে চায়। তাজদার জানায় আলাম উপরে গেস্টদের সাথে আছে। আলামকে খুঁজতে গিয়ে ফারিদান ভুলবশত তাজদারের গোপন কক্ষে ঢুকে পড়ে। সেখানে তাজদার ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের সমস্ত কাগজপত্র রেখেছে। ফারিদান সেই সমস্ত কাগজপত্র দেখে ফেলে এবং বুঝতে পারে তাজদার তার বিদ্রোহীদের সাথে মিলে আমরুদ কঠিতে বসে ইংরেজদের হাতিয়ার চুরি করার পরিকল্পনা করছে। ইংরেজরা যখন আমরুদ কঠিতে পার্টিতে ব্যস্ত, ঠিক সেই সময় বিদ্রোহীরা পুলিশের পোশাক পরে অস্ত্রাগার থেকে হাতিয়ার চুরি করতে যায়।
একজন পুলিশের সাহায্যে ওরা অস্ত্রাগারে ঢুকে সমস্ত হাতিয়ার নিয়ে নেয়, কিন্তু অস্ত্রাগার থেকে বের হতে গেলে খেয়াল করে কেউ একজন বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। ওরা বুঝতে পারে ওই পুলিশ তাদেরকে সাহায্য করার নামে ফাঁদে ফেলেছে। সে বিদ্রোহীদের অস্ত্রাগারে ঢোকার সুযোগ করে দিয়েছে যাতে একসাথে সবাইকে হত্যা করতে পারে। কিন্তু পুলিশ বিদ্রোহীদের উপর হামলা করার আগেই বিদ্রোহীরা অন্য একটা দরজা দিয়ে বের হয়ে পালিয়ে যেতে শুরু করে। ওদেরকে পালিয়ে যেতে দেখে পুলিশ তখন ওদের দিকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এখানে পুলিশদের সাথে বিদ্রোহীদের অনেক গোলাগুলি হয়। ওই সময় হামিদ গুরুতর আহত হয়ে পড়ে। পুলিশ এবং বিদ্রোহীদের গোলাগুলির ব্যাপারটা যখন কার্টরাইটের কানে যায়, কার্টরাইট দ্রুতই সেখানে যাওয়ার জন্য তৈরি হয়। ওই সময় ফারিদান কার্টরাইটের সাথেই ছিল। কার্টরাইট উদ্বিগ্ন হয়ে বলে, আমি কোনোভাবেই বুঝতে পারছি না বিদ্রোহীরা কিভাবে আমাদের অস্ত্রাগারের সন্ধান পেল। ফারিদান তখন বলে, আমি জানি কিভাবে সন্ধান পেয়েছে। আমি আপনাকে সমস্ত ইনফরমেশন দেব, কিন্তু এর বদলে আমার একটা কাজ করে দিতে হবে। আমি মালিকাকে দেখানোর জন্য আমার মায়ের কেস তুলে নিয়েছি, কিন্তু অফিসিয়াল কেস ছাড়াই আপনাকে মালিকা এবং জুলফিকারের বিরুদ্ধে তদন্ত করতে হবে। কার্টরাইট ফারিদানের শর্তে রাজি হয়। তখন ফারিদান জানিয়ে দেয় বিদ্রোহীরা অস্ত্র চুরি করার সমস্ত পরিকল্পনা করেছে আমরুদ কঠিতে বসেই, সেখানে এই সমস্ত প্রমাণ আছে। কার্টরাইট পুলিশ ফোর্স নিয়ে দ্রুত আমরুদ কঠিতে চলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আলম তাজদার এবং তার সাথীদের সমস্ত কাগজপত্র একটা বাক্সে ঢুকিয়ে নেয় এবং বাক্সটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাতেও সে ব্যর্থ হয়। পুলিশ তাকে সমস্ত কাগজপত্র সহ হাতে নাতে ধরে ফেলে। কার্টরাইট সমস্ত প্রমাণসহ আলমকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ওই সময় তাজদার বিদ্রোহীদের সাথে তাদের গোপন আস্তানায় ছিল। তাজদারের একজন সাথী তাজদারকে জানায় সমস্ত তথ্যসহ পুলিশ আলমকে গ্রেফতার করেছে। এই কথা শুনে তাজদার পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করতে চায়, যেন পুলিশ আলমকে ছেড়ে দেয়, কারণ আলম তো নির্দোষ, এসবের সাথে আলম কোনোভাবেই জড়িত নয়। কিন্তু তাজদারের সাথীরা তখন তাকে বাধা দেয়, কারণ তাজদার পুলিশের কাছে গেলে বিদ্রোহীদের সমস্ত পরিকল্পনাই শেষ হয়ে যাবে। কিন্তু তাজদার আলমের কাছে যাওয়ার জন্য তার সাথীদের সাথে মারামারি করতে শুরু করে। তখন হামিদ তাজদারকে জিজ্ঞেস করে, তোমার কাছে কোনটা বেশি জরুরি, তোমার ভালোবাসা নাকি দেশ? তাজদার বলে, দুটোই আমার কাছে জরুরি। হামিদ তখন উত্তরে বলে, দেশের জন্য শুধু নিজের প্রাণ কুরবানি করাই যথেষ্ট নয়, আপনজনদেরকেও কুরবানি করতে হয়। দেশের কথা চিন্তা করে তাজদার তখন নিজের ভালোবাসাকে কুরবানি করার সিদ্ধান্ত নেয়। পরের দিন কার্টরাইট তাজদার এবং আশফাককে পুলিশ স্টেশনে ডেকে পাঠায়। কার্টরাইট ভালোভাবেই বুঝতে পেরেছিল বিদ্রোহীদের সাথে তাজদার জড়িত, কিন্তু কার্টরাইটের কাছে তার কোনো প্রমাণ ছিল না। এদিকে আশফাক কার্টরাইটকে বলে তাজদার নির্দোষ, সে এসবের সাথে কোনোভাবেই জড়িত নয়। কিন্তু কার্টরাইট তো এসব বিশ্বাস করতে চায় না। তখন আলম কার্টরাইটের সামনে সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে বলে, এই সব কিছুর সাথে আমি জড়িত, এর সব কাগজপত্র আমার, আর তাজদার এসবের ব্যাপারে কিছুই জানে না। দেশের জন্য আত্মত্যাগ করতে গিয়ে তাজদার চুপচাপ সব কিছু শুনে যায়। যেহেতু আলম সব দায়ভার নিজের উপরে নিয়ে নিয়েছে, তাই আলমের জেল হয়। ষষ্ঠ এপিসোডে এখানেই শেষ হয়। সপ্তম এপিসোডে আমরা দেখতে পাই মালিকা যখন জানতে পারে আলমকে পুলিশ অ্যারেস্ট করেছে, সে আলমকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশ স্টেশনে ছুটে যায়। কার্টরাইট এই সময় পুলিশ স্টেশনে ছিল না, সে ছিল ফারিদানের সাথে। কার্টরাইট ফারিদানকে আলমের ব্যাপারে জানায়। ফারিদান কার্টরাইটকে বলে, আলম নির্দোষ, সে এসবের ব্যাপারে কিছুই জানে না, আপনি আলমকে ছেড়ে দিয়ে মালিকাকে অ্যারেস্ট করুন। কার্টরাইট তখন বলে, আমার মনে হয় না মালিকা বিদ্রোহীদের সাথে জড়িত। ফারিদান বলে, মালিকার বিরুদ্ধে মিথ্যা প্রমাণ জোগাড় করে মালিকাকে গ্রেফতার করে আলমকে ছেড়ে দিন। আমি চাই মালিকার সমস্ত অহংকার মাটির সাথে মিশে যাক। এদিকে মালিকা পুলিশ স্টেশনে কার্টরাইটের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কার্টরাইট পুলিশ স্টেশনে যায়, কিন্তু সে মালিকার সাথে কথা না বলে ইচ্ছে করে সময় নষ্ট করতে থাকে। দীর্ঘ সময় পর সে মালিকাকে তার কেবিনে ডেকে পাঠায়। মালিকা কার্টরাইটকে কিছু মূল্যবান রত্ন দিয়ে তার বিনিময়ে আলমকে ছেড়ে দিতে বলে, কিন্তু কার্টরাইট মালিকাকে অপমান করতে শুরু করে। সে পুলিশ স্টেশনের ভেতরেই মালিকাকে দিয়ে মুজরা করায়। এরপর কয়েকজন পুলিশ মালিকার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। কার্টরাইট আলমকে ছেড়ে দেওয়ার বিনিময়ে মালিকাকে ভোগ করতে চায়। মালিকা তখন নিরুপায় হয়ে যায়, কারণ আলমকে ছাড়িয়ে না নিলে কার্টরাইট আলমের উপর নির্যাতন শুরু করবে। তাই বাধ্য হয়ে মালিকা নিজেকে কার্টরাইটের কাছে সমর্পণ করে দেয়। কিন্তু এখানে শুধু কার্টরাইট নয়, সাথে সাথে আরও 4 থেকে 5 জন পুলিশ মালিকার উপর নির্যাতন চালায়। এরপর ওরা আলমকে ছেড়ে দেয়। এরপর কার্টরাইট ফারিদানের কাছে গিয়ে জানায় কিভাবে সবাই মিলে মালিকার উপর নির্যাতন চালিয়েছে। এসব শুনে ফারিদান কার্টরাইটের উপর প্রচণ্ড রেগে যায়। ফারিদান বলে, আমি মালিকার অহংকার ভেঙে দিতে চেয়েছিলাম, কিন্তু সম্ভ্রম নয়। মালিকার কথা চিন্তা করেই ফারিদান কেঁদে ফেলে, কারণ সেও একজন নারী। সে কখনোই চায়নি অন্য একজন নারী এভাবে নরপশুদের পাশবিকতার শিকার হোক। অন্যদিকে মালিকার উপর হওয়া পাশবিক নির্যাতনের কারণে শাহী মহলের সবাই অনেক ভেঙে পড়ে।
মালিকার দাসীরা এসবের জন্য ফারিদানকে দায়ী করে তাকে গালাগালি করতে শুরু করে। তখন বেবুজান বলে এ সব কিছুর জন্য শুধুমাত্র কার্টরাইটই দায়ী। বেবুজান আরও বলে, আমরা তাওয়াইফ হতে পারি, কিন্তু আমরা যা করি নিজের মর্জিতে করি, আমাদের উপর জোর জবরদস্তি করার অধিকার কারোই নেই। এদিকে মালিকার এমন পরিস্থিতির জন্য আলাম নিজেকে অপরাধী ভাবতে শুরু করে, কারণ আলামকে বাঁচাতে গিয়েই মালিকার এই অবস্থা হয়েছে। বেবুজান তখন আলামকে বুঝিয়ে বলে এখানে তার কোনো দোষ নেই। এরই মাঝে আলাম বেবুজানকে জানায় সে তাজদারের সন্তানের মা হতে চলেছে। বেবুজান খবরটা তাজদারকে জানাতে চায়, কিন্তু আলাম বেবুজানকে বাধা দিয়ে বলে এসব তাকে জানিয়ে কী লাভ, আমাদের বিয়ে আর কখনোই সম্ভব নয়। বেবুজান আলামকে জিজ্ঞেস করে সে তাজদারের উপর রেগে আছে কিনা। আলাম বলে আমি তাজদারের উপর রেগে নেই, বরং আমি তাজদারকে নিয়ে গর্ববোধ করি। দেশের জন্য সে নিজের ভালোবাসাকে ত্যাগ করেছে, এটা আমার জন্য একটা গর্বের বিষয়। আমি বা আমার সন্তান কখনোই তাজদারের দায়িত্বের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। পরের দিন বেবুজান বিদ্রোহীদের গোপন আস্তানায় গেলে তাজদারের সাথে বেবুজানের দেখা হয়। তাজদার বেবুজানের কাছে জানতে চায় আলাম কেমন আছে। বেবুজান তাজদারের উপর সমস্ত ক্ষোভ প্রকাশ করে বলে আলাম ভালো আছে, আলামের গর্ভে তোমার সন্তান বেড়ে উঠছে। তবে তুমি চিন্তা করো না, হীরামান্ডিতে অসংখ্য নবাবের সন্তান পিতৃপরিচয় ছাড়াই বড় হচ্ছে, তোমার সন্তানও সেভাবেই বড় হবে। আলাম সন্তান সম্ভবা এটা জানার পর তাজদার এক মুহূর্ত অপেক্ষা না করে তার বাবার কাছে গিয়ে জানায় সে আলামকে বিয়ে করতে চায়। আশফাক তো কোনোভাবেই বিয়েতে রাজি হয় না, কিন্তু খুৎসিয়া বেগম তাজদারকে সমর্থন করে। খুৎসিয়া বেগম তাজদারকে সাথে নিয়ে হীরামান্ডিতে যায় মালিকার সাথে দেখা করতে। খুৎসিয়া বেগম মালিকার কাছে আলাম এবং তাজদারের বিয়ের প্রস্তাব দেয়। মালিকা প্রথমে এই প্রস্তাবে রাজি হয় না, কারণ তাজদার একবার আলমকে বিপদে ফেলেছিল। তাজদার এবং খুৎসিয়া বেগম মালিকাকে আশ্বস্ত করে ভবিষ্যতে আর কখনো এরকম হবে না। মালিকা তখন তাজদারকে আরও একটা সুযোগ দেয়, সে একটা নির্দিষ্ট তারিখে তাজদারকে বরযাত্রী নিয়ে উপস্থিত হতে বলে। সেই সাথে মালিকা এটাও বলে দেয় ওই দিন রাত 10টার মধ্যে যদি তাজদার উপস্থিত না হয় তাহলে মালিকা আলামকে দিয়ে মুজরা করাবে। শাহী মহলে আলামের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। এর মাঝে ওস্তাদ সাইমার খবর নিয়ে আসে। সাইমা এখন অনেক বড় গায়িকা হয়ে গেছে, বড় বড় মাহফিলে গান গায় সে, এমনকি তার বিয়েও হয়ে গেছে। সাইমার বিয়ে হয়ে গেছে শুনে ইকবাল অনেক কষ্ট পায়। সে ভাবে সাইমা তাকে ধোঁকা দিয়েছে। তখন ওস্তাদ ইকবালের ভুল ধারণা ভেঙে দিয়ে বলে সাইমা তোমাকে ধোঁকা দেয়নি, বরং মালিকা তোমাকে ধোঁকা দিয়েছে। সে তোমাকে ইচ্ছে করেই জেলে পাঠিয়েছে যাতে তুমি সাইমাকে মুক্ত করতে না পারো। এরপর তোমার অনুপস্থিতিতে সাইমাকে বিক্রি করে দিয়েছে। সত্যিটা জানার পর ইকবাল অনেক কষ্ট পায়। এদিকে বেবুজান নিজে খোয়াবজা মহলে গিয়ে ফারিদানকে তাজদার এবং আলামের বিয়েতে নিমন্ত্রণ দেয়। আলামের বিয়ের খবর শুনে ফারিদান অনেক আনন্দিত হয়। এরপর আসে আলাম এবং তাজদারের বিয়ের দিন। খুৎসিয়া তাজদারকে নিয়ে হীরামান্ডিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু আশফাক জানায় সে কিছুতেই এই বিয়ে হতে দেবে না। অন্যদিকে শাহী মহলে সবাই অধীর আগ্রহে বরযাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। পুরো হীরামান্ডিতে এটাই প্রথম বিয়ে, সবাই আনন্দে নাচ গান করতে থাকে। আলামও সেজেগুজে তাজদারের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে। দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। তাজদার এবং খুৎসিয়া হীরামান্ডির উদ্দেশ্যে রওনা দিতে যাবে। ঠিক সে সময় কার্টরাইট পুলিশ টিম নিয়ে উপস্থিত হয়, আর কার্টরাইটকে ডেকেছে আশফাক, যাতে তাজদার কোনোভাবেই আলামকে বিয়ে করতে যেতে না পারে। কার্টরাইট ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে তাজদারকে অ্যারেস্ট করে। তাজদার তখন আশফাকের কাছে গিয়ে অনুরোধ করে বলে আমি আজ পর্যন্ত কখনো তোমার কাছে কিছু চাইনি, আজ প্রথমবার চাচ্ছি, আমাকে 10:30 পর্যন্ত সময় দাও। আলাম আমার জন্য অপেক্ষা করছে, আজ যদি আমি সেখানে না যাই তাহলে আমাদের দুজনেরই জীবন নষ্ট হয়ে যাবে। আশফাক তাজদারকে বলে হীরামান্ডির নোংরা মহিলাদের কখনোই আমি আমার বাড়ির পুত্রবধূ করে নিয়ে আসব না। আলাম এই বাড়ির পুত্রবধূ হওয়ার স্বপ্ন দেখে অনেক বড় দুঃসাহস দেখিয়ে ফেলেছে। আলামের এই দুঃসাহসের জন্য পুরো হীরামান্ডিকেই শাস্তি পেতে হবে। তাজদার বলে হীরামান্ডিতে যারা থাকে তারা তোমার মতোই নবাবদের সন্তান, তোমরা যদি হীরামান্ডিতে না যেতে তাহলে তাওয়াইফদের জন্ম হতো না। আশফাক তখন সময় নষ্ট না করে তাজদারকে কার্টরাইটের হাতে তুলে দেয়। কার্টরাইট তাজদারকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। অন্যদিকে তাজদার সময় মতো না পৌঁছানোর কারণে মালিকা আলামকে বিয়ের পোশাক খুলে মুজরার জন্য তৈরি হতে বলে। এরই মাঝে ওস্তাদ ফারিদানের কাছে গিয়ে জানায় কার্টরাইট তাজদারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। খবরটা শুনেই ফারিদান দ্রুত পুলিশ স্টেশনের দিকে ছুটে যায়। পুলিশ স্টেশনে তাজদারকে উল্টো করে ঝুলিয়ে তখন প্রচুর মারধর করা হচ্ছিল। পুলিশ তাজদারের কাছে তার সাথীদের ব্যাপারে ইনফরমেশন জানতে চায়, কিন্তু তাজদার কোনোভাবেই মুখ খোলে না। ফারিদান কার্টরাইটকে অনুরোধ করে তাজদারকে ছেড়ে দেওয়ার জন্য। কার্টরাইট কিন্তু এতে রাজি হয় না। তখন ফারিদান তাজদারের কাছে গিয়ে বলে আলাম তোমার জন্য অপেক্ষা করছে, পুলিশ তোমার কাছে যা জানতে চায় তা বলে দাও, তাহলেই পুলিশ তোমাকে ছেড়ে দেবে।
কিন্তু অনবরত মার খাওয়ার পরেও তাজদার পুলিশের কাছে তার সাথীদের ব্যাপারে কোনো ইনফরমেশনই দেয় না। তখন পুলিশ তাকে আরও জোরে মারতে শুরু করে। এক পর্যায়ে পুলিশ তাজদারের মাথায় আঘাত করে, সাথে সাথেই তাজদারের মৃত্যু হয়। অন্যদিকে শাহী মহলে আলামের মুজরা শুরু হয়ে যায়। ফারিদান শাহী মহলে গিয়ে বেবজানকে তাজদারের মৃত্যুর ব্যাপারে জানায়। বেবজান আলামের মুজরা থামিয়ে দিয়ে আলামকে জানায় তাজদার আর বেঁচে নেই। আলাম একেবারেই স্তব্ধ হয়ে যায়। সে কোনো কথা না বলে চুপচাপ নিজের কামরায় চলে যায়। সপ্তম এপিসোড এখানেই শেষ হয়। অষ্টম এপিসোডে আমরা দেখতে পাই আলমের পরিবারের সবাই আলামকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু আলাম কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। সে কথা বলা বন্ধ করে দিয়েছে, এমনকি সে কাঁদতেও ভুলে গেছে। আলামকে স্বাভাবিক করার জন্য বেবজান আলামকে নিয়ে তাজদারের কবরের কাছে যায়। আলাম তাজদারের কবরের উপর মাথা রেখে কেঁদে ফেলে। অন্যদিকে আশফাক কার্টরাইটের কাছে জানতে চায় তাজদারের মৃত্যু কিভাবে হয়েছে। কার্টরাইট এবং অ্যান্ডারসন দুজনে মিলে সত্যিটা গোপন করে আশফাককে বলে তাজদারের সাথীরা তাজদারকে গুলি করে হত্যা করেছে, যেন তাজদার তাদের ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে না পারে। কার্টরাইট আরও বলে এসবের সাথে তাওয়াইফরা জড়িত। বিদ্রোহীদের অস্ত্র কেনার টাকা পয়সা তাওয়াইফদের কাছ থেকেই আসে। আশফাক শুধুমাত্র তাজদারকে আলামের থেকে দূরে রাখার জন্য কার্টরাইটের হাতে তুলে দিয়েছিল। সে কল্পনাও করতে পারেনি এভাবে নিজের একমাত্র ছেলেকে চিরতরে হারিয়ে ফেলবে। আশফাক তখন চিৎকার করে কাঁদতে শুরু করে। অন্যদিকে মালিকা ফারিদানকে শাহী মহলে ডেকে শাহী মহলের চাবি দিয়ে বলে আজ থেকে শাহী মহলের মালকিন তুমি। ফারিদান বলে যে চাবির জন্য এত লড়াই সেটা তুমি নিজে থেকেই কেন দিয়ে দিচ্ছ। মালিকা বলে আমার মেয়েরা কেউ কোঠার মালকিন হওয়ার যোগ্য নয়। বেবজান নিজের জীবন উৎসর্গ করেছে দেশের জন্য, আর আলাম কখনো মন থেকে তাওয়াইফ হতেই চায়নি। আমার পর একমাত্র তুমিই আছো যার চিন্তাধারা আমার মতো। কোঠা চালানো কোনো ভদ্রলোকের কাজ নয়, তাই আমার পর একমাত্র তুমিই শাহী মহলকে সামলাতে পারবে। এরপর মালিকা ফারিদানকে বলে আমাদের চারপাশে এখন অনেক শত্রু, নবাব, ইংরেজ, এমনকি আমাদের সময়ও আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সময় যদি আমরা তাওয়াইফরা সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে একত্রিত না হই তাহলে আমাদের অস্তিত্বই শেষ হয়ে যাবে, এমনকি হীরামান্ডিও ধ্বংস হয়ে যাবে। এই হীরামান্ডির পতন আমি কোনো কিছুতেই মেনে নিতে পারবো না। ফারিদান তখন বলে আমিও মেনে নিতে পারবো না। এরপর ফারিদান শাহী মহলের চাবি মালিকাকে ফিরিয়ে দিয়ে বলে এই চাবি আমি এভাবে নেব না, সময় মতো ছিনিয়ে নেব। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ চারদিক থেকে বিদ্রোহীদের কোণঠাসা করে ফেলেছে। বিদ্রোহীরা নিজেদের জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজছে। সে সময় বেবজান হামিদকে বলে এই মুহূর্তে আমাদের জন্য একমাত্র নিরাপদ স্থান শাহী মহল। শাহী মহলে হীরামান্ডির রানী মালিকা থাকে। রানী যেখানে থাকে সেখানে পুলিশের তল্লাশি হয় না। ওরা এসবে আলোচনা করছিল, এরই মাঝে পুলিশ ওদের আস্তানায় পৌঁছে যায়। পুলিশ বিদ্রোহীদের উপর হামলা করার আগেই বিদ্রোহীরা গুলি করে পুলিশদের হত্যা করে। এরপর ওরা দ্রুত শাহী মহলের দিকে যেতে শুরু করে, কিন্তু রাস্তায় পুলিশ পাহারা দিচ্ছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে অস্ত্র নিয়ে শাহী মহলের দিকে যাওয়া বিদ্রোহীদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। তাই রেজওয়ান নামের একজন বিদ্রোহী ইচ্ছে করেই পুলিশের সামনে যায়, যাতে পুলিশের দৃষ্টি তার দিকে থাকে, আর এই সুযোগে বাকি বিদ্রোহীরা শাহী মহলের ভেতরে ঢুকে যায়। কিন্তু পুলিশ রেজওয়ানকে উদ্দেশ্য করে গুলি করে এবং সেখানেই রেজওয়ানের মৃত্যু হয়। চোখের সামনে নিজেদের সাথীর মৃত্যু দেখে সবাই কষ্ট পায়, কিন্তু তবুও দেশের জন্য তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বেবজান অস্ত্রসহ বিদ্রোহীদের শাহী মহলের একটি গোপন কামরায় নিয়ে যায়, কিন্তু মালিকা তখন ওদেরকে দেখে ফেলে। মালিকা বেবজানকে বলে ওরা বিদ্রোহী, কোনো চোর নয় যে ওদেরকে লুকিয়ে রাখতে হবে। আজ থেকে ওরা লাজ্জোর কামরায় থাকবে। মালিকা তার দাসীদের বলে সবার জন্য খাবার তৈরি করতে। মালিকা বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি নিজেও বিদ্রোহীদের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ফারিদানও সিদ্ধান্ত নেয় আজ থেকে মুজরা করা বন্ধ করে দেবে এবং দেশকে ইংরেজদের দাসত্ব থেকে মুক্ত করার জন্য লড়াই করবে। এদিকে সময়ের সাথে সাথে আলম কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু তাজদারের মৃত্যুর পর কুদসিয়া বেগম অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছে। সে আলামকে এক নজর দেখার জন্য অস্থির হয়ে উঠেছে, তাই আলাম নিজেই কুদসিয়া বেগমের সাথে দেখা করতে যায়। কুদসিয়া বেগম আলামকে দেখে অনেক খুশি হয় এবং বলে তোমাকে দেখেছি, এখন আমি শান্তিতে মরতে পারবো। আলাম বলে তাজদারের সন্তানকে দেখার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। তাজদারের সন্তান পৃথিবীতে আসতে চলেছে, এই কথা জানতে পেরে কুদসিয়া অনেক আনন্দিত হয়। অন্যদিকে সমস্ত নবাবরা মিলে সিদ্ধান্ত নেয় কেউ আর হীরামান্ডিতে যাবে না। সবাই মিলে তাওয়াইফদের বয়কট করে, কারণ হীরামান্ডির সাথে সম্পর্ক রাখলে ইংরেজদের সাথে নবাবদের শত্রুতা তৈরি হবে। তাই নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেয় নবাবরা। কিন্তু নবাবরা হীরামান্ডিতে না যাওয়ার কারণে তাওয়াইফরাও বিপদে পড়ে যায়, কারণ এই নবাবরাই তাদের প্রধান ইনকাম সোর্স। নবাবরা তাদের সাথে সময় কাটিয়ে তাদেরকে মূল্যবান উপহার দেয়, সেটা দিয়েই চলে হীরামান্ডি।
তাই হীরামান্ডিকে বাঁচাতে মালিকা নবাব জুলফিকারের স্ত্রীর কাছে সাহায্য চায়, যেন নবাবের স্ত্রী জুলফিকারকে বুঝিয়ে বলে, কারণ একমাত্র নবাব জুলফিকারই সমস্ত নবাবদের বুঝে হীরামান্ডিতে পাঠাতে পারবে। কিন্তু নবাব জুলফিকারের স্ত্রী মালিকাকে অপমান করে তাড়িয়ে দেয়, কারণ এই সমস্ত তাওয়াইফদের কারণেই নবাবরা তাদের স্ত্রীদের সময় দেয় না। কোনো উপায় না পেয়ে সমস্ত তাওয়াইফরা একত্রিত হয়ে আলোচনা করে কিভাবে এই কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবে। ফারিদান বলে, নবাবরা নিজেদের স্বার্থে আমাদের ত্যাগ করেছে, কিন্তু আমাদের মাতৃভূমি কখনো আমাদেরকে ত্যাগ করবে না। তাই আমাদের উচিত সবকিছু ভুলে গিয়ে মাতৃভূমির জন্য লড়াই করা। বেবজানও ফারিদানকে সমর্থন দিয়ে বলে, মাতৃভূমির জন্য লড়াই করা আমাদের কর্তব্য, আমরাও এই মাতৃভূমির সন্তান। আজ থেকে আমরা আর কোনো নবাবের মনোরঞ্জন করব না, আমরা নিজের জন্য বাঁচব, দেশের জন্য লড়াই করব। এরপর বেবজান তার বিদ্রোহী সাথীদের কাছে যায়। বিদ্রোহীরা জেনারেল অ্যান্ডারসনকে হত্যা করার পরিকল্পনা করছিল, কিন্তু অ্যান্ডারসনকে হত্যা করা সহজ কাজ নয়। বেবজান সবাইকে আশ্বস্ত করে বলে, অ্যান্ডারসন আমার জন্য পাগল, সে আমাকে তার একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছে, সেখানে গিয়ে আমি নিজ হাতে তাকে শেষ করে দেব। হামিদ বেবজানকে সাবধান করে দিয়ে বলে, তোমার এই পদক্ষেপের জন্য তোমার মৃত্যু হতে পারে। বেবজান তখন বলে, আমিও এই দেশেরই সন্তান, দেশের জন্য প্রাণ দিতে আমি একদম প্রস্তুত। এরপর বেবজান অ্যান্ডারসনের প্রোগ্রামে গিয়ে সবার সামনে তাকে গুলি করে হত্যা করে। সাথে সাথে কার্টরাইট এবং তার ফোর্স বেবজানকে লক্ষ্য করে গুলি ছড়তে শুরু করে। তখনই হামিদ সামনে এগিয়ে গিয়ে বেবজানের প্রাণ বাঁচায়, কিন্তু বেবজানও পুলিশের হাতে ধরা পড়ে যায়। কার্টরাইট তার ফোর্সকে আদেশ দেয় বেবজানকে হত্যা না করে জীবিত রাখতে, যাতে তার কাছ থেকে বিদ্রোহীদের ব্যাপারে তথ্য বের করতে পারে। জেলের ভেতর পুলিশ বেবজানের উপর অমানবিক নির্যাতন চালায়। ওরা বেবজানের কাছে তার সাথীদের ব্যাপারে জানতে চায়, কিন্তু বেবজান শত নির্যাতনের পরেও মাথা নত করে না। বেবজানের ব্যাপারে জানার পর মালিকা মোটেও চিন্তিত হয় না, বরং বেবজানের সাহসিকতার জন্য মালিকা গর্ববোধ করে। এই কঠিন পরিস্থিতিতে ভয় পেয়ে কিছু তাওয়াইফ পালিয়ে যেতে চায়, কিন্তু মালিকা বলে, রানী কখনো পালায় না, রানী শত্রুদের সাথে লড়াই করে। আজ থেকে আমরাও মাঠে নেমে শত্রুদের সামনাসামনি লড়াই করব। ফারিদান বলে, এই মুহূর্তে আমাদের সবার উচিত বেবজানের কাছে যাওয়া, যাতে বেবজান বুঝতে পারে সে একা নয়, আমরা সবাই তার পাশে আছি। তাওয়াইফরা যখন সবাই মাতৃভূমি রক্ষার লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল, তখন শুধুমাত্র আলাম নিজের কামরায় একা একা নিজের ভাগ্যের সাথে লড়াই করছিল। এরই মাঝে ওস্তাদ লুকিয়ে লুকিয়ে আলামের কাছে গিয়ে জানায় কার্টরাইট এক রাতের জন্য আলামকে কিনতে চায়। যে কার্টরাইট তাজদারকে হত্যা করেছে, মালিকার উপর নির্যাতন করেছে, বেবজানকে ধরে নিয়ে গেছে, তার সাথে ওস্তাদ আলমকে রাত কাটানোর প্রস্তাব দিচ্ছে শুনে আলাম ওস্তাদকে গালাগালি করতে শুরু করে। তখন ওস্তাদ বলে, আমি দালাল হতে পারি, কিন্তু বেঈমান নই। ওস্তাদ একটা পিস্তল আলামের হাতে দিয়ে বলে, একমাত্র তুমিই পারবে কার্টরাইটকে হত্যা করতে, তাই আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আলাম তখন পিস্তলটা নিয়ে প্রতিশোধের জন্য প্রস্তুত হয়। অন্যদিকে পুলিশ বেবজানের ফাঁসির আদেশ দেয়। ইতিমধ্যে পুলিশ বেবজানকে মারতে মারতে মৃতপ্রায় করে ফেলেছে। এই অবস্থাতেই ওরা বেবজানকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়। এদিকে সমস্ত তাওয়াইফরা একত্রিত হয়ে মশাল জ্বালিয়ে কারাগারের সামনে চলে যায়। পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো বাধাই তাদেরকে থামাতে পারে না। পুলিশ বেবজানকে হত্যা করার আগে তাওয়াইফরা সবাই মিলে কারাগারের বাইরে থেকেই একসাথে আওয়াজ দিয়ে বেবজানকে জানিয়ে দেয় বেবজান একা নয়, তার ত্যাগের কারণে মাতৃভূমি রক্ষার এই লড়াইয়ে হাজারো তাওয়াইফ এগিয়ে এসেছে। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ গুলি করে হত্যা করে বেবজানকে। অন্যদিকে আলামও পিস্তল নিয়ে কার্টরাইটের কাছে যায়। কার্টরাইট আলামকে স্পর্শ করার আগেই আলাম তাকে হত্যা করে। সোনার খাঁচায় বন্দী থাকা তাওয়াইফরা দেশকে মুক্ত করতে এভাবেই জীবন দিয়েছে এবং জীবন নিয়েছে। এরকম আরও অসংখ্য তাওয়াইফ তাদের মাতৃভূমিকে মুক্ত করার লড়াইয়ে আত্মত্যাগ করেছে, কিন্তু সময় তাদের অবদানকে মনে রাখেনি। সময়ের সাথে তাদের আত্মত্যাগের গল্পও বিলীন হয়ে গেছে, কারণ তারা নিষিদ্ধ পল্লীর বাসিন্দা, তাই তাদের আত্মত্যাগ মূল্যহীন। একটা সময় দেশ স্বাধীনতার স্বাদ পায়, কিন্তু তাওয়াইফরা কখনোই মর্যাদা পায় না। তাদেরকে মুক্ত বাতাসেও নিজেদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যেতে হয়। তাদের লড়াই কখনো শেষ হয় না। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।